ইয়েস, ভয়েস শুরু এখানেই, কাছে দূরে যে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা 98.8 FM। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছে শাহাদুল এবং কৃষ্ণ কমল দাদা। সো এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন তাদেরকে আরও একবার স্বাগত জানাই ভূতবেলায়, এবং আপনাদের সাথে থাকতে চাই পুরো 2 ঘন্টা প্রতি বৃহস্পতিবারের আয়োজন ভূতবেলা নিয়ে। তো এই মুহূর্তে আমি খুব বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব। আমার হাতে মেইল রয়েছে আজকে, প্রথমেই সেই মেইলটিতে চলে যাব এবং তারপর আপনাদের কথাবার্তাগুলো পড়ব। আমি মাহমুদুল হাসান। ভূতবেলা আমার অনেক পছন্দের একটা অনুষ্ঠান। অনেকদিন থেকেই ঘটনা লিখব করে লেখা হচ্ছিল না। ঘটনাটি 2006 সালের জানুয়ারির কোনো এক সন্ধ্যার। আমি তখন 9ম শ্রেণীতে পড়ি। সে সময় গ্রাম তখনও এতটা উন্নত হয়নি, আসেনি বিদ্যুতের লাইন। সন্ধ্যা মানেই কেমন যেন একটা নিস্তব্ধ অন্ধকারে হারিয়ে যাওয়া একটা সময়। গ্রামের মানুষ সন্ধ্যা নামতেই খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ত। শুধু রাত জেগে থাকত কুকুর, শেয়াল, আর মাঝে মাঝে শোনা যেত বাঁশঝাড়ের ফাঁকে থেকে গলে আসা হাওয়ার কাঁপন। সেদিন ছিল শনিবার। আমি এসেছি আমার নানু বাড়িতে বেড়াতে। দিনটা স্বাভাবিকভাবেই কেটেছে। বিকেলবেলা ছোট খালা হঠাৎ করে আমায় ডেকে বলেন, একটা কাজ করবি? আমি বলি, কি খালা? তোর বড় খালার শ্বশুর বাড়িতে থেকে একটা পুরনো অ্যালবাম এসেছে আমাদের বাড়িতে। হারিয়ে গিয়েছিল নাকি অনেকদিন আগে। আজকে কেউ একজন ওটা আমাদের বাসার উঠানে রেখে গেছে। হয়তো কে যেন ভুল করে নিয়েছিল। তুই কি সেটা পৌঁছে দিতে পারবি? আমি এই কথা শুনে রাজি হয়ে গেলাম, কারণ সাইকেল চালিয়ে সন্ধ্যার সময় এই নিরিবিলি রাস্তাগুলো ঘুরে বেড়াতে আমার বেশ ভালোই লাগতো। বড় খালার বাড়ি ছিল কাছাকাছি, কয়েক কিলোমিটার দূরে। একটা সরু মাঠের রাস্তা ধরে যেতে হয়, যেটা ছিল বাঁশঝাড়, কলাবাগান, আর এর ফাঁক দিয়ে ধান ক্ষেতের পাশ দিয়ে গেছে রাস্তা। সন্ধ্যা তখনও নামে, অর্থাৎ হালকা অন্ধকার। এক ধরনের শান্ত অথচ কেমন যেন একটা চাপা আতঙ্কে ভরা সেই সময়। আমি ফটো অ্যালবামটা হাতে নিয়ে যখন যাচ্ছি, তখন রাস্তার মাঝখানে এক বৃদ্ধাকে দেখতে পেলাম। একদম সাদা রঙের শাড়ি পরা, সেই সাথে তার চুলগুলো খোলা ছিল। উনি হাঁটছিলেন ধীরে ধীরে। আমি পাশে গিয়ে জিজ্ঞাসা করলাম, দাদি কোথায় যাবেন? তিনি শুধু আমার দিকে তাকিয়ে হাসলেন একবার, কোনো কথা বললেন না। হঠাৎ হাওয়াটা একটু জোরে বইতে শুরু করলো। আমি অনুভব করলাম তার শরীরের কোনো ছায়া পড়ছে না। আশেপাশে গাছ, সাইকেল আর সবকিছুর ছায়া আছে, কিন্তু তার কোনো ছায়া দেখতে পাচ্ছি না। কিছু একটা অস্বাভাবিক বুঝতে পেরে দ্রুত সাইকেল চালিয়ে সামনে চলে গেলাম। এতক্ষণ পর্যন্ত আমি আমার নিজের মনকে বুঝতেছিলাম এই সব কিছু কাকতালীয় ব্যাপার, কিন্তু এরপর যা ঘটল তা আমার দুনিয়া পাল্টে দিয়েছিল। আমি যখন অ্যালবামটা দিলাম, লিখেছেন, ফেরার পথে হঠাৎ অনুভব করলাম আমার সাইকেলের পেছনের ক্যারিয়ারে কেউ একজন বসেছে। না, আমি কাউকে বসাইনি, আর এমন ভারী ওজন এর আগে কখনো অনুভব করিনি। স্পষ্ট অনুভব করছিলাম যেন কেউ সাইকেলের উপর ধীরে ধীরে দোল খাচ্ছে। পেছনে তাকাতে সাহস হচ্ছিল না। মনে মনে ভাবছিলাম, না, এটা শুধু আমি ভাবছি, এসব কিছু হয়নি, কিছু না। কিন্তু যখন গলার খুব কাছে এসে একটা ফিসফিস আওয়াজ শুনতে পেলাম, অ্যালবামটা আমার ছিল, ফেরত দে। এই শব্দটা শুনে আমার বুকটা শুকিয়ে গেল। কাঁপতে কাঁপতে সাইকেল থেকে নামলাম। পেছনে তাকাতেই দেখলাম কেউ নেই, কিন্তু একটা কুয়াশা মতো ধোয়া ধোয়া সাদা আবছা অবয়ব রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল নিঃশব্দে। আমি বুঝে গেলাম এটা কোনো মানুষ নয়। হঠাৎ করে সাইকেলের চেনটা পড়ে যায়। সে সময় আমি নিচু হয়ে যখনই ঠিক করতে যাব, এতক্ষণে আমার সাইকেলের সামনে বাঁশঝাড়ের দিক থেকে একটা নারীর একরকম অট্ট হাসি শুনলাম। সেই হাসির মধ্যে একটা বিকৃত আনন্দ ছিল। হাসিটা ধীরে ধীরে গলা কাঁপানো ঠান্ডায় পরিণত হলো। আমি ভয়ে দাঁড়িয়ে গেলাম, হাত পা অবশ। আর তখনই সেই ফিসফিস শব্দে আবারও শুনতে পেলাম, ফেরত দে, ওটা আমার জীবন, আমার মৃত্যু। আমি তখন অ্যালবামটা হাতে নিয়ে ছুড়ে দিলাম রাস্তায়।
যতটা জোরে পারি দৌড় দিতে শুরু করলাম। সাইকেল ঠেলেই চলছিলাম, পেছনে তাকানোর কোনো সাহস নেই। কেবলমাত্র একবার দমকা হাওয়ায় আমার চোখে জল এসে গেল। আমি অনুভব করলাম কেউ যেন সাইকেল চালিয়ে সাইকেলের ক্যারিয়ার থেকে নেমে পড়ল। ঠিক তখনই গায়ের ভারী অনুভূতিটা হাওয়ায় মিলিয়ে গেল। নানু বাড়িতে পৌঁছে আমি আর কথা বলতে পারিনি। প্রচণ্ড জ্বর চলে আসে আমার শরীরে। পরের তিন দিন আমি বিছানায় পড়েছিলাম। মা এসে আমাকে আমাদের বাড়িতে নিয়ে গেল। এরপর খালামণি খবর পাঠালেন পরদিন সকাল থেকে পরদিন সকালে যেখানে আমি অ্যালবামটা ছুঁড়ে ফেলেছিলাম সেই জায়গায় গ্রামের একজন লোক অ্যালবামটা পড়ে থাকতে দেখে কুড়িয়ে আনে। সে বাড়িতে নিয়ে গিয়ে দেখে ভেতরে কিছু ছবি রয়েছে। একটা মেয়ের ছবি, যিনি সেই বাড়ির এক সময়ের পুত্রবধূ ছিলেন। তার মৃত্যুর খবর কেউ জানতো না। তার মৃত্যুর পর কেউ জানতো না ফটো অ্যালবামটা কোথায় গেছে। তবে আশ্চর্য ব্যাপার হলো, গ্রামের অনেকেই জানালেন সেই মহিলা মৃত্যুর আগে কোনো এক কারণে হয়তোবা ছবি তুলেছিলেন, এবং সে সময় নাকি অদ্ভুতভাবে তিনি বলেছিলেন, আমার মৃত্যুর পর এই ছবি কেউ হাতে নিলে আমি আবার ফিরে আসব। গ্রামের মানুষজন যখন বিভিন্ন গল্প করে তখন অনেকেই বলে যে তার মৃত্যু হয়েছিল খুব রহস্যজনকভাবে। কেউ কেউ বলে তিনি আত্মহত্যা করেছিলেন, আবার কেউ বলেন তাকে নাকি পরিকল্পিতভাবে বিষ খাওয়ানো হয়েছিল। আজ এত বছর পরেও আমি যখন ফটো দেখি আমার ভয় করে। অনেক রাতেও যখন আমি ঘুম থেকে টের পাই, সে সময় ফিস ফিস শব্দে আমার কণ্ঠে এমন একটা শব্দ ভেসে আছে, অ্যালবামটা ফেরত দে। রাতুল ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ। ধন্যবাদ মাহমুদুল হাসান আমাদেরকে চমৎকার একটি ঘটনা লিখে পাঠানোর জন্য। তো আমি আসলে আর কথা বাড়াবো না। আমার সাথে আজকে একেবারে শুরুতেই আছে একজন চমক না, আজকে পুরো প্রোগ্রামটিতেই আপনাদের জন্য চমক আছে। আমি তো শুরুতেই বলেছি 2টি মেইল রয়েছে, আর সেই সাথে বিখ্যাত 2জন মানুষ আছে আমাদের এখানে। তো আমরা সরাসরি চলে যাব শাহাদুলের কাছে, এবং এরপরে আরেকজন ব্যক্তি আছেন যিনি খুব কমিউনিটি রেডিওর জনপ্রিয় মুখ। তো ভূতবেলার জনপ্রিয় শাহাদুল, এটা সবাই জানে। তো আজকে আমরা সরাসরি চলে যেতে চাই শাহাদুলের কাছে। শাহাদুল, কেমন আছো? জি ভাইয়া, ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। তো প্রথম ঘটনাটি কেমন লাগলো? প্রথম ঘটনাটি অনেক সুন্দর ছিল, এবং আমি খুব মনোযোগ দিয়ে ঘটনাটি শুনছিলাম যে সাইকেল চালাচ্ছে, একটা অ্যালবাম নিয়ে এত কিছু ঘটনা তার সাথে ঘটেছে। খুব একটা ইমেলটা অনেক সুন্দর ছিল এক কথায় বলতে গেলে। হ্যাঁ, ওকে শাহাদুল, আমরা আজকে কোন ঘটনা শুনবো তোমার থেকে? আমি একজনের কাছ থেকে শুনে আসছি ঘটনাটি। সেটা হচ্ছে আমার বাড়ি থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে হবে কোনারপাড়া নামে একটা জায়গা আছে। কোনারপাড়া, আচ্ছা। হ্যাঁ, ওখানে একটা ব্রিজ আছে, তো ওই ব্রিজের পাশে একটা বাড়ি আছে। ওই বাড়িওয়ালার কাছ থেকে ঘটনাটি শোনা আর কি। তা ঘটনাটি হচ্ছে, উনি যখন প্রায় ওনার বয়স যখন 16 থেকে 17 বছর, তা ওই সময় থেকে তিনি পড়াশোনার পাশাপাশি কৃষিকাজ করতো বাবার সাথে। তা ওই সময় যখন কৃষিকাজ করতেন, আশেপাশে তো কোনো বাড়ি ঘর তেমন একটা ছিল না। তা ওনার হঠাৎ করে ওনার বাবার সাথে কাজ করতে করতে একটা সময় ওনার বাবা মারা যায় আর কি। ওই লোকটির বাবা মারা যায়। তা যাওয়ার পর তা উনি যেহেতু পরিবারে একাই ছিল একজন সদস্য, তো সব দায়িত্ব ওনার উপর পড়ে গেল। তো উনি পড়াশোনা বাদ দিয়ে কৃষিকাজের উপর সংযুক্ত, যে এখন থেকে তো পরিবারটা আমাকেই দেখতে হবে, সংসার। হ্যাঁ। তো উনি এইভাবে ভেবে টেপে তা কৃষিকাজে সংযুক্ত হলেন। হবার পর থেকে কাজ করতে করতে থাকেন। একটা সময় তা ওনার একটা মাছ মারার একটা নেশা ছিল। তো সবকিছু কাজে উনি পারদর্শী ছিল আর কি, কোনো কাজেই অনীহা ছিল না, তার সব কাজে পারদর্শী ছিল। তা বন্ধু বান্ধবের সাথে তার তেমন একটা দেখা সাক্ষাৎ হতো না। তা হঠাৎ তার ছোটবেলার যে বন্ধুগুলো ছিল শৈশবে, তাদের সাথে দেখা সাক্ষাৎ। তা একসাথে ওনারা একটা জায়গায় ঘুরতে গেছে, পাশের এলাকাতেই ঘুরতে গেছে। তা সুন্দরবন যেহেতু গেছে, আর ওই সময় তো তেমন কোনো লাইটিং বা যানবাহন ছিল না, রাস্তাও তেমন একটা ভালো ছিল না। তা ওনারা ওই রাস্তা ধরেই গেছে। তো যাইতেই
ঘন্টা দেড়েকের মতন লাগে ওনারা যে জায়গাটিতে যাবে আর কি। তো ওই জায়গাতে ওনারা গেলেন, যে ঘোরাফেরা করলেন, বাঁধ দেখলেন। তো ওখানে সব থেকে ওনাদেরকে মানে সব থেকে যেটা দেখার জন্য ওনারা ছিলেন সেটা হচ্ছে ওখানে একটি মানে ছোটখাটো একটা শ্মশান ছিল আর কি, যেটা তেমন একটা মানে কাজে লাগে না, খুব যখন মৃত মানুষ মারা যায় তখন নিয়ে যায়, আর সব বেশিরভাগ সময় পড়ে থাকে। আশেপাশের মানুষ যখন মারা যায় তখনই নিয়ে যায়, তা দূরের গুলো আসে না ওখানে। তা ওনারা ওখানে গেছে, যে দেখতেছে যে একটা লাশ পোড়াচ্ছে আর কি। তোরা দেখে যে লোকটির কথা আমি বলতেছি উনি একটু ভয় পেত আর কি, ভয় টাইপের ছিল। তা উনি বলতেছে যে আমি সব তো দেখতে পাবো না, তো চল আমরা চলে যাই, অন্য সাইডে চলে যাই আর কি। তা ঠিক আছে, ওর বন্ধুরা বলতেছে যে না চলো, যে অন্য জায়গায় যাব না, আমরা একটু একটু দেখি, কখনো তো দেখিনি যে কিভাবে পড়ে। তা জোরাজোরি করলো, তো নিয়েও নিষেধ করলো যে তোরা তাহলে থাক, আমি অন্য জায়গায় যাই, অন্য জায়গায়। তো এনার বন্ধুরা সবাই জোরাজোরি করার কারণে উনিও থেকে গেলেন। আচ্ছা। তা কিছুক্ষণ থাকার পর ওনারা দেখলেন, দেখে বললো যে চল আমরা সামনে মনে হয় দোকান দেখা যাচ্ছে, সেই দোকানে যে আমরা চা খাই আর কি। তো ওই কথা বলে যে চল ঠিক আছে তাহলে চা খাই। তো ওখানে দোকানে যে ওরা বিস্কিট বা চা খেয়ে তো বলতেছে ঠিক আছে আজকে তো অনেক ঘোরাঘোরা হচ্ছে, তাহলে এরপর আর দেখা হবে কিনা কখনো, তা আমরা ঘুরে ফিরেই যাই, যত রাতেই হোক ঘুরে ফিরেই যাই। তো ওরা গেছে, ঘুরতে ঘুরতে যাচ্ছে, ওখানে একটু শিমলার গাছ ছিল কিনা উনি কথাটা বলছে, আমার স্মরণ নেই, যে এটা গাছ ছিল, সেই গাছের কথা বলছে। তো ওই গাছের নিচে নাকি যা মাত্রই ওনাদের গায়ে যেন ঢিলের মতন কিছু পড়ছিল। তোরা আচমকা, তা উনি বললো যে কি রে ভাই, তোরা আমার সাথে এরকম করতেছিস কেন, তোরা তো জানিস আমি একটু ভয় করি। তা ওনার বন্ধুরা বললো যে দূর, আমি কিছু করি নাই, আমরা কিছু করি নাই, হয়তো তো তোর মনের হয়তো ভুল হয়েছে, হয়তো কোনো গাছের পাতা বা পানি পড়ছে, এটা নিয়ে অত চিন্তিত হওয়া বা ভয় করার কিছু নেই। তো উনি বারবার এই বিষয়টা উপলব্ধি করতেছে, ওনার সাথে যেন কিছু পড়তেছে গায়ে, অনুভব করতেছে, আর হালকা বাতাস বয়ে যাচ্ছে, গরম বাতাস একটা বয়ে যাচ্ছে। তো উনি এবার একটু রাগান্বিত হয়ে ওনার বন্ধুদেরকে একটু রাগ হয়েছে, তোরা এই ধরনের ফাজলামি করবি না, এই ধরনের ফাজলামি গুলো তোদের সাথে কখনোই দেখা সাক্ষাৎ করবো না বা কোথাও ঘুরতে যাব না। তা ওরা বললো ধুর, তোর সাথে আসাটাই ভুল হয়েছে, তোকে নিয়ে আসাটাই ভুল হয়েছে, আমরা কিছু করিনি, তুই আমাদের উপরে খালি দোষ দিস। আমরা যে বললাম এটা তোর হয়তো গাছের পাতা পড়ছে বা পানি পড়ছে, তোরা বলতেছে যে গাছের পানি বা পাতা পড়াটা স্বাভাবিক বিষয়, তুই এখন এইটা যদি ভয়ের ভীতি নিস বা ভূতরে হিসেবে নিস, তাহলে তোর সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার, তুই আমাদেরকে কেন বলতেছিস যে আমরা তোর সাথে কিছু করছি, আমাদের কি এমন প্রয়োজন পড়ছে তোর সাথে ফাজলামো করবো, আমরা তো জানি যে তুই একটু ভয় পাস, আমরা জেনেও যদি তোর সাথে এটা করি তাহলে তো আমরাই নিজেরাই ভয়ের ভিতর পড়ে যাব। তো এই কথা বলে ওরা যখন যাচ্ছে, যাইতে যেতে একটা কবরস্থানের পাশে, অনেক পুরাতন একটা কবরস্থান, তা বেশি কবর ছিল না, ওনার মুখে শোনা বেশি একটা কবর ছিল না, কিন্তু অনেক পুরাতন একটা কবর। তা উনি উপাস দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে উনি অনুভব করতে পারছে যে একটা লাশ ওখানে দাঁড়িয়ে আছে। তা উনি চিৎকার দিয়ে উঠছে যে ভাই দেখ ওখানে কে যেন দাঁড়িয়ে আছে, একটা লাশ দাঁড়িয়ে আছে। তো ওনার বন্ধুরা বলতেছে তুই কি আসলে পাগল হলি নাকি ভাই, যে ভয় করতেছিস এত, আর ভয় করলে আমাদের সাথে তো আসার প্রয়োজন ছিল না, তুই যে কোনো একটা জিনিস দেখতে বলতেছিস যে ভাই দেখ ওখানে কেউ দাঁড়িয়ে আছে বা আমার গায়ে ঢিল বা পানি কেউ ফেলাচ্ছে, এরকম হচ্ছে কেন। তার বন্ধুরা ওনার বন্ধুদেরকে বললো যে ভাই বিশ্বাস কর, আমি ওখানে তাকানো মাত্রই দেখলাম যে কেউ একজন দাঁড়িয়ে আছে। তা ওনার বন্ধুরা ওনার সাথে কি করতেছে যে দূর শালা, তুই আসলেই ভূতরে টাইপের ভয় পাস, প্রচুর ভয় পাস, তো কানাডাই ভুল হয়েছে আমাদের। তা ওই কথা বলে যে ভাই যদি তোদের সাথে হতো তখন তোরা বিশ্বাস করতি যে ঘটনাগুলো আমার সাথে কেন হচ্ছে। তা উনি একটা পর্যায়ে ওনাদের সাথে যাচ্ছিল, তা যে কোনো একটা কারণবশত উনি একটু পেছনে পড়ে গেছে আর কি। আচ্ছা, পেছনে পড়ে যাওয়ার কারণে উনি বলছে ভাই তোরা একটু দাঁড়া, আমি
একটু 1 মিনিট দাঁড়িয়ে তোদের সাথে হাঁটতেছে, আমার পা লেগে গেছে। তা ওর বন্ধুরা ওনার কথা না শুনে এগিয়ে যাচ্ছিল। তা এগিয়ে যাওয়া দেয়, তা অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে, যেহেতু অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে উনি ওদেরকে ডাকতেছে আর উনি যাচ্ছে আর কি, যে ভাই তোরা দাঁড়া, যে আমাকেও সাথে করে নিয়ে যা। তা ওনারা যখন সবাই যে 4জন বন্ধু একসাথে হলো, তা হুট করে ওনাদের সামনে 4জনের সামনে দুটা বাঁশ হেলে গেছে অটোমেটিকলি, 2টা বাঁশ হেলে গেছে। তো ওরা দেখার সাথে চিৎকার করে উঠছে 4জন, যেটা কি হলো। 4জন 4জনকে জড়িয়ে ধরছে যে কি হচ্ছে এটা আমাদের সাথে। তো সবাই এখন যে বন্ধুটা ভয় পেত ওই বন্ধুটাকে দোষ দিচ্ছে যে তোর জন্য এসব হচ্ছে, তুই ভয় পাচ্ছিস কারণে আজকে হয়তো আমাদেরও সামনে দুটো বাঁশ নেমে গেছে, আচ্ছা তোর জন্য এত কিছু। এই বলতেছে যে না ভাই আমার জন্য হবে কে, তো এখানে কোনো সমস্যা আছে, অবশ্যই সমস্যা দেখে হয়তো আমাদের সাথে এই ধরনের ঘটনাগুলো হচ্ছে। তো ওনারা এখন না পাচ্ছে সামনে যেতে, না পাচ্ছে পেছনে যেতে। এইদিকে তো রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, যেহেতু আশেপাশে কোনো বাড়ি নেই, একদম নেদুয়া পাথর মরুভূমির মতন। আর ওই সময় তেমন কোনো বাড়ি ঘর দূরও ছিল না, তা আশেপাশে শুধু গাছপালা দিয়ে ভরা। তো ওরা যখন চিন্তায় পড়ে গেল যে কিভাবে যাব, বাঁশ পার হবো কিভাবে, সামন দিয়ে গেলে তো আমাদেরকে বাঁশের উপরে তুলবে, আবার নিচ দিয়ে গেলে আবার বাঁশ চাপা দিয়ে মারবে আমাদেরকে। তা ওরা ওই সকাল ওখানে থাকাতেই ওদের ভিতরে যেন গরম হাওয়া বয়ে যাচ্ছিল শরীরের ভিতর দিয়ে। আচ্ছা আচ্ছা। তো উনি বলল যে ওই সময় আমাদের 4জনের শরীর এতটা ঘেমে গেছিল যে আমাদের পুরো শরীর ঘেমে গেছিল। আচ্ছা। তখন আমরা শুধু নিজে মানে গায়ের শার্টটা খুলে শুধু ছিলাম। শার্ট খোলার পরও আমাদের শরীর থেকে ঘাম পড়া বন্ধ হচ্ছিল না। আমরা এত চেষ্টা করছি যে ঘামানো বন্ধ করার জন্য, তারপরেও কখনো পারিনি যে ঘাম বন্ধ করার জন্য, এত চেষ্টা করেছি। তারপরে ওনারা যখন বুদ্ধি করে রাত পড়া শুরু করলো, তো অটোমেটিকলি বাঁশগুলো আবার উপরে উঠে গেল। তারপর ওনারা হাঁটতে শুরু করলেন আবার। তা হাঁটতে বলা শুরু করলো যে আজকে আল্লাহর জন্য বেঁচে গেলাম, হয়তো সামনে কি বিপদ আছে আমরা জানি না, যে কিসের জন্য তো আমাদের সাথে এটা ঘটতেছে। হ্যাঁ। তো ওনারা যাচ্ছে যাওয়ার পথে ব্রিজের সামনে, যে ব্রিজটার কথা বলছিলাম ভাইয়া, ওই ব্রিজটার সামনে যে দেখে একটি মানে ছায়ার মতো, সে ছায়াটা ওখানে দাঁড়িয়ে আছে, একদম পুলের যে সিঁড়িটা আছে ওখানে দাঁড়িয়ে আছে একেবারে উপরে। তো ওনারা দেখে হয়তো মনে করছে কোনো মানুষ সাথে ওখানে বসে আছে, তার ছায়াটা ওখানে পড়ছে। তো ওনারা দৌড়ে গেছে যে একজন মানুষকে এই সময় পাওয়া মানে একটা নিজেদের ভিতরে একটা আত্মবিশ্বাস আসা, তার কাছে সবকিছু যে বা তার কাছে হেল্প নেবে এরকম। তা ওনারা গেলেন যে দেখে হ্যাঁ মানুষই একটা বসে আছে, কিন্তু ওরা বুঝতে পারতেছে না যেটা মানুষ নাকি। তো ওনারা সবকিছু খুলে বলার পর তো লোকটি বলল যে ঠিক আছে তোমাদেরকে আমি এগিয়ে দেবো, চলো তোমাদের বাড়ি পর্যন্ত। তা ওনারা যাচ্ছে, তো বললো যে ঠিক আছে তোমরা আমার পেছনে আসো। তা ওনার পেছনে যাচ্ছে, কিন্তু ওনার সাথে যে ভাইয়া পেছনে হাঁটলে 1 হাত বা 2 হাত ফাঁক থাকবে, 2 ফিট ফাঁকা থাকবে সেটা না, অনেকটা ডিস্টেন্স ছিল ওদের ভিতর। এনারা যত জোরে হাঁটতেছে তবু যেন ওনার দেখা পাচ্ছে না বা ওনার সাথে পাচ্ছে না পেছনে চাইতে। তা একটা সময় ওনারা চিন্তা করলো যে ইনি যদি মানুষ হতো তাহলে তো এইভাবে হাঁটার কথা না, আর আমরা যত জোরে হাঁটতেছি এত জোরে হলে তো ওনার কাছে একদম পৌঁছে যেতাম, এটা নিশ্চয়ই অন্য কিছু হবে একটা। তারপর ওনারা যখন বুঝতে না পারলো যে যেহেতু চাচ্ছি যেতেই দেখি যে কি আছে ওনার, যেতেই দেখি। একটা সময় যখন ওরা 6-7 কিলোমিটার হাঁটার পর নাকি ওনারা হুট করে দেখে যে লোকটি ওনাদেরকে নিয়ে যাচ্ছিল, সেই লোকটি হুট করে রাস্তা থেকে উধাও হয়ে গেছে। উধাও হয়ে যাওয়ার পর তা ওনারা খোঁজাখুঁজি করতেছে যে লোকটি কোথায় গেল। 4জন মিলে 4জন ছিঁড়েছিটি হচ্ছে না, যেখানে যাচ্ছে 4জন একসাথে যাচ্ছে, যে পাশে যাচ্ছে
যে লোকটিকে দেখি লোকটি কোথায় গেল। তারপরেও লোকটিকে খুঁজে পেল না যে লোকটি কোথায় গেল। আচ্ছা, তো এখন আমি ওনার সাথে যখন কথা হয়েছিল তারপরেও আমি জিজ্ঞাসা করছি যে এখন পর্যন্ত কি ওই লোকটির আপনারা কোনো সময় আলোচনা করছেন কি বন্ধুরা মিলে, যে লোকটি কে ছিল বা কোথায় ছিল বা কি ধরনের ছিল, আপনারা কি পায়ের দিকে লক্ষ্য করেছেন কিনা? তো ওনারা বললো যে আমরা সাধারণত পায়ের দিকে কখনো লক্ষ্য করিনি যে মানুষ কিংবা কোনো অবয়ব হবে কিনা। তারপর উনি বললো যে মানুষ হলেও এত জোরে হাঁটার কথা ছিল না, আর এতটা ডিস্টেন্স থাকার কথা ছিল না। উনি যেভাবে হাঁটতেছিলেন মাঝ রাস্তা থেকে উনি উধাও হয়ে গেল, আর আমরা চতুর্পাশে খুঁজলাম, তারপরে ওনাকে খুঁজে পেলাম না। এবং উনি যেখান থেকে গেল ওই জায়গাটাও একদম অন্ধকার ছিল। ওই অন্ধকারের ভিতর নাকি ওনাকে স্পষ্ট দেখা যাচ্ছিল ওনাকে। আমি বললাম যে ওনাকে যেহেতু স্পষ্ট দেখা যাচ্ছিল, ওনার পরনে কি ধরনের কাপড় ছিল এটা কি আপনারা দেখেছেন কিনা? উনি বললো ওনার কাপড় গায়ে পরনে ছিল একটা সাদা কাপড় ছিল। তা আমি বললাম যে সাদা কাপড় পরা ছিল, এটা কি আপনারা সত্যি দেখেছেন, স্পষ্ট দেখেছেন? ওনার বললো হ্যাঁ স্পষ্ট দেখা গেছে, আমরা দূরে থাকলেও 2-3 কিলোমিটার দূরে থাকলেও স্পষ্ট দেখা গেছে যে ওনার পরনে সাদা কালারের একটা ড্রেস ছিল, কাপড় ছিল, যেটা স্পষ্ট দেখা যাচ্ছিল আর কি। ওনার আলো দেখা যাচ্ছিল যে উনি ওখানে আছে। তা উনি ওই কথা বললো, একদম ঠিক আছে, তাহলে আপনি পরবর্তী কথাগুলো আপনি বলেন, তারপর কি কি ঘটেছে, আপনারা বাসায় কিভাবে গেলেন বা কার সাহায্যে বাসায় গেলেন। তা ওনারা বললো যে আমরা যখন ওখান থেকে খোঁজাখুঁজি করার পর ওনাকে যেহেতু পাইলাম না, পরে আমরা সবাই বুদ্ধি করলাম যে ঠিক আছে আমরা হাতে হাত রেখে একসাথে রাস্তা দিয়ে হাঁটবো, যত সমস্যা হোক আল্লাহর নাম নিয়ে আমরা চলি, দেখি কি আছে আমাদের সামনে। তো ওনারা যে খুব কাছাকাছি বা দূরে ছিল, তা এইরকম হঠাৎ করে মাঝখানে একজনের মাথায় মানে ঢিল পড়ছে। তো উনি চিৎকার করে উঠছে বাঁচাও আমাকে। তো ওই ঢিলটা ওনার মাথায় পড়ার পরেই উনি মাটিতে পড়ে গেছেন আর কি, ঢিলটা খাবার পর, তারপর আঘাত পাওয়ার পর পড়ে গেছে। তারপর ওখানে মানে বৃষ্টি যেরকম পড়ে, তো ঢিল ওই রকম পড়া শুরু হয়ে গেছে, বৃষ্টি সবার শরীরে আঘাত লাগা শুরু হয়ে গেছে। তা ওনাদের যে বন্ধুটা আহত হয়েছে বা জ্ঞান হারিয়েছে, তো ওনাদের 3 জন মিলে ওকে ঘাড়ে করে নিয়ে দৌড় দেওয়া শুরু হয়ে গেছে যে জীবন তো বাঁচাতে হবে ওখানে। তা ওনারা যাইতেই পেছন থেকে শুনতে পায় যে আজকে তোদের জীবনটা কপালটা খুব ভালো ছিল, আজকে তোদের কপালটা খারাপ থাকলে আজকে তোরা উপরে মানে আমার হাতে তোদের আজকে মরণ হতো, তোদেরকে কেউ বাঁচাতে পারতো না। তোরা যে আসলেই তোদের উপর আল্লাহ তাআলার রহমত এবং মায়ের দোয়া ছিল তোদের উপর, এটার জন্য তোরা আজকে বেঁচে গেলি, না হলে হয়তো তোদের আজকে এখানে তোদের লাশ থাকতো খণ্ড বিখণ্ড অবস্থায়, তোদের লাশ টুকরো টুকরো থাকতো এখানে, তোদের আত্মীয় স্বজন বা পরিবার তোদের লাশ খুঁজে পাইতো না কখনো। এই ভেবে এই কথাগুলো শোনার পর এরা তো আরো জোরে চিৎকার করতে করতে যাচ্ছিল। চিৎকার করতে তো কোনো লাভ নেই, কারণ আশেপাশে কোনো বাড়ি ঘর দুয়ার কোনো কিছু নেই ওই সময়। যে একটা বাড়ি এক জায়গায় থাকলে সেটা বাড়ি থেকে প্রায় অনেক দূরে যাওয়ার লাগতো আরেকটা বাড়ি পাইতে গেলে। তো ওরা চিৎকার করতে করতে কান্নাকাটি করতে করতে সবাই একজনের বাড়িতে উঠলো। ওঠার পর যখন সবকিছু তার পরিবারকে বলার পর পরের দিন হুজুরকে ডেকে নিয়ে আসলো। হুজুরকে ডেকে নিয়ে আসার পর গা ঝেড়ে দিল, পানি পড়া খাওয়ালো এবং হুজুরকে সবকিছু খুলে বললো। হুজুর যখন ওদের উপর ভরণ দিয়ে দেখলো, ওদের উপরেই ঝাড়ফুঁক করে, তা দেখলো যে ওদের উপর দুষ্ট জিন অ্যাটাক করেছিল। সে জিন ওদেরকে পাইলে রক্ত ক্ষরণ করতো বা খণ্ড বিখণ্ড শরীর খণ্ড বিখণ্ড করে দিত আর কি। তা যাই হোক ওনাদের আল্লাহ তাআলা রক্ষা করেছে। হুজুর এইভাবে বললো যে আল্লাহ তাআলার রহমতে ওনারা বেঁচে গেছে। এই ছিল ঘটনাটি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা শাহাদুলের কাছ থেকে শুনে এলাম চমৎকার একটি ঘটনা। এই ঘটনাটি আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাদেরকে
লিখে জানাতে পারেন। আমাদের রেডিও সারাবেলার যে ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে আমরা লাইভ করছি, সেই লাইভে আপনি যুক্ত হতে পারেন। এর পাশাপাশি আপনারা আরও বেশ কয়েকটি মাধ্যমে আমাদেরকে শুনতে পাচ্ছেন, আমাদের ফ্রিকোয়েন্সি 98.8, আমাদের ওয়েবসাইট এবং আমাদের রেডিও সারাবেলা অ্যাপ থেকেও। তো আপনাদের মন্তব্যগুলো জানাতে হলে অবশ্যই আপনার ফেসবুকের ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন রেডিও সারাবেলা, তাহলেই পেয়ে যাবেন আমাদের পেজটি। সেখানে স্ক্রল করতে দেখবেন আমরা লাইভে আছি আপনাদের সাথে। তো দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। আমি তাদের কথাবার্তাগুলো যাব এবং এরপরেই আমি আমার কাছে আরেকটি ছোট মেইল রয়েছে, সেই মেইলটি পড়বো এবং এরপর আমাদের আজকের স্পেশাল গেস্টের কাছে চলে যাব। আচ্ছা 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 বিষণ্ণতা নাকি ভীষণ ভয় লাগছে সেটা বলেছেন। আজকে প্রথম কমেন্ট করেছেন মোহাম্মদ মুহিত, লিখেছেন আমাদেরকে ফার্স্ট টাইম ভূতবেলার কথা স্মরণ, আজকে ফার্স্ট টাইম ভূতবেলার কথা স্মরণ ছিল না, সাজ্জাদ লিখেছেন আমাদেরকে। লিখেছেন আমাদেরকে জাহিদ ভাই কেমন আছেন, সাভার থেকে শুনছি, আমার বাড়ি গাইবান্ধা, আপনি কেমন আছেন? আজকে কি আরো মেইল আছে? জি, কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনতে পাবেন, সঙ্গেই থাকবেন। লিখেছেন ভাই আমি সিয়াম শুনছি পবনাপুর মোড়ার বাড়ি থেকে। আচ্ছা আচ্ছা, শানু মণ্ডল, শানু ছিলেন আমাদের সাথে, অনেক ভালো লাগে আপনার মেইলগুলো, লিখেছেন জাহিদ। সুজন লিখেছেন আমাদেরকে তালুক বুড়াইল থেকে, বলছি ভাইয়া ভালো গল্প বলেন। তানিশা তানহা লিখেছেন অসাধারণ ছিল ঘটনাটা, আর শাহাদুল ভাইয়ের ঘটনা বরাবরের মতোই সুন্দর। তানিশা তানহা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কনক স্নিগ্ধ ছিলেন আমাদের সাথে, খন্দকার আশিক প্রিয়া ছিলেন আমাদের সাথে, আসলে অনেকেই ছিলেন, অনেকগুলো কথাবার্তা, আমি আসলে এত কথা পড়তে পারছি না এই মুহূর্তে, আমি শুধু নামগুলো পড়ে ফেলতে চাই। আরমান মৃধা লিখেছেন রাতুল ভাই স্টোরিগুলো জোশ হচ্ছে, ধন্যবাদ। লিটন কুমার বর্মন ছিলেন আমাদের সাথে দাঁড়িয়েপুর ঝাড়বাড়ি থেকে, অনেক সুন্দর লাগছে। এরপর ছিলেন আমাদের সাথে মুহিদ আবারও। তো এই পর্যায়ে আমি আর কথা বাড়াতে চাই না, সরাসরি চলে যাব আমার হাতে থাকা আরেকটি মেইল রয়েছে সেই মেইলটিতে, যেটি আপনাদেরকে আমি পড়ে শোনাবো এখন। ইয়েস, ভয়ের শুরু এখানেই। আমার হাতে এই মুহূর্তে যে মেইলটা রয়েছে আমি সেটি পড়ছি, উনি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই। রাতুল ভাই, আমি ফুয়াদ আবরার, আমার বাসা খানকা শরীফ গাইবান্ধা। আমি ভূতবেলার অনেক পুরনো একজন শ্রোতা, চাকরি সূত্রে এখন মিরপুরে আছি, তাই ফেসবুক লাইভে শুনি। এই ঘটনাটি আমার খালাতো বোন ফারিয়াপুর সাথে ঘটা। উনি যেভাবে বলেছেন আমি নিজের মতো করে গুছিয়ে লিখছি। ঘটনাটি 2022 সালের মার্চ মাসের। আমি তখন সদ্য ঢাকা শহরে চাকরি পেয়ে উত্তরের 7 নম্বর সেক্টরে একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকি। নতুন অফিস, নতুন জায়গা, সবকিছুই তখন আমার কাছে নতুন অভিজ্ঞতা। আমার পরিবার তখন রাজশাহীতে, আর আমি একা ঢাকায়। যে বাসায় ভাড়া নিয়েছিলাম ফ্ল্যাটটি ছিল 13 তলার 13 নম্বর ইউনিট। এটা শুনে অনেকেই বলে থাকেন 13 নম্বর তো অপয়া, কিন্তু আমি এসব বিশ্বাস করতাম না। বরং আমি এটা ভেবেই খুশি হয়েছিলাম যে বড় একটা বাসা অনেক কম ভাড়ায় পেয়ে গেছি। শুরুটা মোটামুটি ভালোই ছিল। অফিস শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরে একা একা রান্না, বই পড়া আর উইকেন্ডে ঘুমিয়ে সময় কেটে যেত। কিন্তু অদ্ভুত বিষয় প্রথম ধরা পড়ে আমার 4র্থ দিনে। এক রাতে হঠাৎ জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখি কাউকে। দেখি আমার ঘরের উল্টো দিকের ফ্ল্যাটগুলোর সবগুলো জানালায় পর্দা টানা, কিন্তু একটা ঘরের জানালা খোলা। অর্থাৎ সেই ফ্ল্যাটে কেউ থাকে না। কেয়ারটেকার নিজেই বলেছিল 13 তলার সব ফ্ল্যাটগুলো ফাঁকা, খালি। অথচ আমি স্পষ্ট দেখলাম কেউ একজন দাঁড়িয়ে আছে সেই জানালার কাছে। একজন নারী অবয়ব, যার চুল ভেজা, ভেজা চুলগুলো বাতাসে উড়ছে। পরদিন সকালে কেয়ারটেকারের কাছে জানতে চাই যে এই দৃশ্যটি কে ছিল, আপনি তো বলেছিলেন সেখানে কেউ থাকে না। সে ঘাড় নেড়ে শুধু বলে ওইদিকে সব ইউনিট খালি আছে আপা, ওখানে কেউ থাকে না। আমি জিজ্ঞাসা করি আবারও, কিন্তু আমি তো গত রাতে একজন মহিলাকে দেখলাম সেখানে। সে মুখ চেপে হাসলো, তারপর হালকা গলায় বলল, আসলে আপা, আগেও যারা ওই ফ্ল্যাটে থেকেছেন তারাও এমন কিছু বলেছিলেন। আপনি চাইলে অন্য ফ্লোরে আপনাকে বদলে দিতে পারি। আমি কথাটাকে প্রথমে পাত্তা দিইনি, ভাবে একা থাকলে এমন বিভ্রম হয় হয়তোবা। কিন্তু সমস্যাটা সেখানেই থেমে থাকেনি। একদিন রাতে অফিস থেকে ফিরে দেখি আমার ঘরের ভেতর লাইটগুলো বন্ধ, অথচ
আমি বের হওয়ার সময় স্পষ্ট মনে আছে আমি আমার বেডরুমের লাইটগুলো জ্বালিয়েই বেরিয়েছিলাম। বলে রাখা ভালো, আমি ঘর থেকে বের হওয়ার সময় রুমের লাইট জ্বালিয়েই বের হই। শুরুতে এমন ছোট ছোট ব্যাপারগুলো হলেও ধীরে ধীরে ব্যাপারগুলো আমার সাথে মনে হয় ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। এক রাতে ঘুম থেকে উঠে বাথরুমে গেলাম। হঠাৎ করে আয়নার সামনে চোখে পড়ল, মনে হলো আমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি তড়িঘড়ি করে পেছনে তাকালাম, কিন্তু পেছনে কেউ ছিল না। আবার আয়নায় দেখি সেই ছায়ার মতো ঝাপসা একটা অবয়ব দাঁড়িয়ে আছে। এমন অবস্থায় আমি আতঙ্কিত হয়ে পড়ি। পরদিন অফিসে গিয়ে খুব অস্বস্তি লাগে। আমার কলিগরা বলে, তুমি তো কিছুদিন আগেও খুব হাসি খুশি ছিলে, এখন হঠাৎ এত চাপা হয়ে গেছো কেন? আমি ওদের কিছু বলি না, কারণ আমি নিজেই জানি না আসলে কি হচ্ছে না হচ্ছে, সেসব বাস্তবে হচ্ছে নাকি আমার মানসিক বিভ্রান্তি। এসব নিয়ে প্রচুর টেনশনে ছিলাম। পরিস্থিতি চরমে পৌঁছায় সপ্তম রাতে। রাত 3:25 সময় ঘুম ভেঙে যায় আমার। ঘরের মধ্যেই যেন ঠান্ডা শিরশির হাওয়া বইছে। খেয়াল করি জানালাগুলো হালকা খোলা। আমি উঠে গিয়ে জানালা বন্ধ করতেই কানে আসে একটা মৃদু শব্দ, টিক টিক টিক, যেন জানালার কাছে কেউ যেন আঙুল চালাচ্ছে। দেখি কাছের ওপাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, ভেজা চুল, চোখ দুটো একদম ফাঁকা, ঠোঁট কাটা। মনে হচ্ছিল সাদা পোশাক পরা সেই মেয়েটি, ঠিক যাকে আমি আগের বার জানালার কাছে দেখেছিলাম। সে ঠায় দাঁড়িয়ে আমাকে বলল, তুমি তো আমার জায়গায় আছো, এবার তোমার জায়গায় আমাকে থাকতে দাও। এই কথা শুনে আমি ভয় চিৎকার করে উঠি। দরজা খুলে বাইরে বের হই, কেয়ারটেকারের রুমে যাই সরাসরি। তিনি তখন আমাকে বলেন, আপা, আপনি কি জানেন না এই ফ্ল্যাটটা আসলে তালাকপ্রাপ্ত এক মেয়ের ছিল। ওনার নাম ছিল নীলা। সে এখানেই থাকতো একাই। তার প্রেমিকের সঙ্গে ঝগড়া হওয়ার পর সেই ফ্ল্যাটেই গলায় ফাঁস দেয়। সকালে কেয়ারটেকার এসে দরজা ভিতর থেকে বন্ধ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে জানালা ভেঙে তাকে উদ্ধার করে। এরপর এই ইউনিট বারবার ভাড়া দেওয়া হয়, কিন্তু কেউই বেশি দিন থাকতে পারে না। যেই থাকে সেই কিছু না কিছু অদ্ভুত জিনিস দেখতে পায়। আমি তখনই ঠিক করলাম আর এক রাতও থাকবো না এখানে। পরদিন ভোরেই বাসা ছাড়ার প্রস্তুতি নেই, কিন্তু আমি যেই না বাসা থেকে বের হব তার আগে ব্যাগটা গুছিয়ে রেখেছি। যখন আমি ডেস্কে যাই, দেখি ডেস্কের উপরে একটা চিরকুট লেখা, অদ্ভুত কিছু আঁকিবুকি লেখা। আরো কতজন আসবে আর কতজন চলে যাবে, কোনো নাম নেই, কিছু নেই। ঘরের দরজা তখন তালাবদ্ধ ছিল, আমি নিজেই জানি। কিন্তু কিভাবে ঘটলো, কে লিখলো, এখনো আমি এর উত্তর জানি না। আজ থেকে 2 বছর হয়ে গেছে। আমি এখন ঢাকার অন্য জায়গায় থাকি, কিন্তু মাঝে মধ্যে মনে হয় আমার আশেপাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। আয়নাতে তাকালেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। হয়তো এখনো খুঁজে বেড়ায় কেউ তার জায়গায় আছে কিনা। জানি না ঘটনাটি খুব ভয়ের কিনা, তবে এসব ঘটনা যার সঙ্গে ঘটে শুধু সেই বোঝে। ভালো থাকবেন রাতুল ভাইয়া। রেডিও সারাবেলার জন্য অনেক অনেক শুভকামনা। সময় পেলে আবারও লিখব। ভয়ের শুরু এখানে। ভয়ের শুরু এখানেই আমরা শুনলাম চমৎকার একটি ঘটনা। আসলে আমি চমৎকার বলবো না, এটি ডিসাইড করবেন আপনারা যে কার কাছে কেমন লাগছে। এই ধরনের অমীমাংসিত ঘটনা, যেমন ঘটনাটি আমি একটু সারমর্ম যেটুকু বুঝলাম, যে একটি পরিত্যক্ত বাসা যেখানে কেউ ছিল না। সবচেয়ে মানে একটা কোয়েশ্চেন রেখে যায় এটাই, যে এর আগেও যে জিনিসগুলো উনি দেখেছেন, যে কেউ একজন ওনার আয়নার, উনি যখন ওয়াশরুমে যাচ্ছিলেন আয়না দিয়ে যখন পেছনে তাকান, সে সময় দেখেন ওনার পেছনে কেউ একজন দাঁড়িয়েছিল, এবং পেছনে ঘোরার পর দেখেন কেউ নেই। আবারও যখন উনি সেকেন্ড টাইম আবার যেতে ধরেন, তখন আবারও দেখেন উনি আয়নায় সেই ছায়াটি দাঁড়িয়ে আছে। এরপর আরেকদিন উনি জানালার ধারে দেখতে পান কেউ একজন দাঁড়িয়ে আছেন, অথচ কেয়ারটেকার বলেছিল সেখানে কেউ থাকে না। আবার এই বিষয়গুলো মানা যায়, হতে পারে যে দৃষ্টিভ্রম বা মতিভ্রম যেটাই বলেন, কিন্তু শেষ মুহূর্তে উনি যখন বাসাটি ছেড়ে দেবেন সে সময় উনি দেখেন যে
ওনার ডেস্কের ওপরে একটি চিঠি লেখা, ছোট্ট একটি চিরকুট, যেখানে লেখা ছিল কতজন আসবে যাবে, এরকম একটা লেখা। আর যে চিঠিটি উনি দেখেছিলেন সেটি তো মিথ্যে হতে পারে না, এটি কে লিখলো? অথচ উনি বলেছেন ওনার রুমের দরজায় তালা দেওয়া ছিল, লক করা ছিল, কারোরই আসার কোনো উপায় ছিল না সেখানে। তো এরকম ঘটনা বা এরকম বিষয়গুলো আসলে আপনারা কিভাবে দেখেন বা আপনাদের কাছে কি মনে হয়, আপনারা কিন্তু আমাদেরকে লিখে জানিয়ে দিতে পারেন। এই মুহূর্তে আমরা ফেসবুক লাইভে আছি, আমাদের সারাবেলার ফেসবুক পেজ, পাশাপাশি আমাদের ফ্রিকোয়েন্সি 98.8-এ। তো দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন ফেসবুক লাইভে, তাদের কথাবার্তাগুলো আমাদেরকে জানাচ্ছেন। তো আপনারা যারা আমাদেরকে অফলাইনে শুনছেন তারাও যুক্ত হতে পারেন ফেসবুক লাইভে এবং জানাতে পারেন আপনার মতামতগুলো। এবং এরকম ঘটনা যদি আপনার সাথেও থেকে থাকে বা আপনিও শুনেছেন বা আপনার সঙ্গে ঘটেছে, সে সকল ঘটনা আপনারা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। আর আপনি যদি চান আপনার ঘটনা আপনি সরাসরি এসে শেয়ার করবেন, সেক্ষেত্রে আমাদেরকে মিসড কল দিতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন এই নম্বরে 01713484465। অনেকেই বলেন যে মেইল পাঠাতে সমস্যা, তো তাদের জন্য একটা কাজ করতে যাচ্ছি যে যারা মেইল পাঠাতে পারেন না তাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যেখানে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আপনাদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন। যদিও এটা প্রস্তাবিত, এখনও সঠিক আমি জানি না কতদূর কী হচ্ছে, তো আপনারা জানাতে পারেন আমাদেরকে। আমাদের সাথে ছিলেন লিটন কুমার বর্মন। তো আপনারা জানাতে থাকুন যে এই ঘটনাটি যেমন কিছু অমীমাংসিত প্রশ্ন রেখে যায়, যে শেষ মুহূর্তে যে যারা মেইলটি শুনেছেন তখন মনোযোগ দিয়ে আপনারা জানাতে পারেন যে শেষ মুহূর্তে উনি মানলাম উনি যে আয়নায় যে ছবিটি দেখেছেন, যে অবয়বটি দেখেছেন, বা জানলার পাশে বা জানলার ধারে যে অবয়বটি দেখেছেন, সেটি হতে পারে চোখের ভুল, কিন্তু ওনার স্ক্রলে বা মানে ওনার ডেস্কে যে চিঠিটি দেখেছিলেন উনি, সেটি আসলে কার লেখা, কে লিখে রেখেছিলেন? তো এটার উত্তর আপনারা যদি জানা থাকে আমাদেরকে পাঠিয়ে দেবেন। তো এই মুহূর্তে আর কথা বাড়াবো না, আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন আমাদের স্পেশাল গেস্ট, রেডিও সারাবেলার সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার, আমার খুব পছন্দের একজন মানুষ, কৃষ্ণকমল দাদা। তো দাদা এর আগেও আমাদের স্টুডিওতে বরাবরই থাকেন, কিন্তু বিশেষ কোনো এপিসোডে দাদা যুক্ত হয়ে যান আমাদের সাথে। তো আজকেও দাদাকে স্পেশালি আমন্ত্রণ জানালাম। তো আপনারা যারা যারা দেখছেন, আমরা আসলে আর আপনাদের অপেক্ষার পাল্লাটা ভারী করতে চাই না, আমি সরাসরি চলে যেতে চাই দাদার কাছে। দাদা কেমন আছেন? জি আছি, মোটামুটি ভালোই আছি। আচ্ছা আচ্ছা। আর ভালো থাকার মধ্যেও ভয়ের কথা শুনলে তো একটু গা শিউরে ওঠে, রাইট, সেটা তো আমরা অবশ্যই জানি। জি। তো আমরা যাই হোক, আজকে মানে সুযোগ হলো ভয়ের যে বিষয়গুলো এগুলো মানুষকে একটু জানানোর। জি। আমরা অনেকে মনে করি হয়তো আসলে ভূত বলতে কোনো কিছু নেই, কিন্তু আসলে যারা ভূতের কবলে পড়েছে, জি, ভূতের সামনে যারা পড়েছে, বা ভূত শুধু ভূত না, ভূত পেতনি আরো অনেক কিছু বলা হয়, মাশাম বলা হয়, জিন পরি, বিভিন্ন আছে। তো যারা এগুলোর সামনে পড়েছে তারাই কিন্তু এর মানে বিষয়টা কি তারা বোঝে, তারা বুঝতে পারে। এই বিষয়ের যে আঘাত বলি, আঘাত বলা যাবে না, কিন্তু মানুষ একটা আতঙ্কের যে একটা ছাপ, সেটা মানুষ বুঝতে পারে, মানুষ বুঝতে পারে তখনই যখন তাদের সামনে পড়তো। যাই হোক, আমার জীবনেও অনেক কিছু ঘটনা আছে, নিজেও যেমন ভূতের বা এরকম কোনো কিছু সামনে পড়েছি, তেমনি আবার অনেকের কাছে শুনেছি তারাও এরকম করে অনেকটা সরাসরি একটা ইয়ের মধ্যে পড়েছিলেন। তো এরকম জি, যেটা শুরু করতে চাই সেটি হচ্ছে আমার জীবনের ঘটে যাওয়ার একটা ঘটনাই বলি। আচ্ছা। সেটি হচ্ছে অনেক আগের কথা অবশ্য, এবং তখন কিন্তু ভূতের প্রচলনটা খুব ছিল। জি। এবং রাস্তাঘাটে চলাফেরা, সন্ধ্যা হলে বাইরে বের হওয়া বা একাই বের হওয়া, এটা খুবই কষ্টকর ছিল। এবং বের হওয়ার জন্য আমরা ভূত থাক বা না থাক বা কোনো কিছু, কিন্তু ভূতের মতো ভূতের অবয়ব কিছু আমরা দেখতে পেতাম। জি। কিন্তু এমন না যে দেখা হয়নি অথচ মানুষ এমনি এমনি ভয় পাচ্ছে, এমন না, কিছু না কিছু কিন্তু কিছু দেখা হচ্ছে। যেমন আমাদের বাড়ির পাশে এক চাচা আছে, উনি মাঝে মধ্যেই বলে যে আমাদের বাসায়, আমাদেরই পুকুর ওটা, মানে বিশাল বড়, তো সেই পুকুরে নাকি উনি রাত্রেবেলা মাছ ধরতে যান, সে সময় নাকি উনি দেখেন বিভিন্ন স্বর্ণের পুতুল এবং চালন বলে এই জিনিসগুলো। আমি কিন্তু দেখিনি, কিন্তু আমার কিন্তু বিশ্বাস হবে না, কিন্তু উনি দেখেছেন এবং উনি বারবারই সেই সেটাই বিষয়, যারা দেখেছেন তারা কিন্তু সেটা জানেন। তো আবার একটা বিষয় হচ্ছে যে ভূতে ধরেছে বা ভূতে
কাউকে মেরে ফেলেছে এমনটিও কিন্তু নয় আবার, হ্যাঁ মানে তাদের আক্রমণে কেউ মারা গিয়েছে এমনটা নয়, কিন্তু তাদের কবলে যারা পড়েছেন তারা মানে ওই কি বলে মনে হয় যে মৃত্যুর দুয়ার থেকে চলে ফিরে এসেছেন, জি। এরকম একটা পর্যায়ে মনে হয়। তো সেটাই একটা বিষয়। যখন ছোট ছিলাম তখন তো এইরকম একটা ভয় ছিল, জি সবার মুখে মুখে প্রায় শুনতাম যে আজকে এটা হয়েছে, কালকে ওটা হয়েছে, ইনি আজকে ওটা দেখেছেন। তো এগুলো দেখলে তো মানে শুনলেই তো একটা ভয় একদম হ্যাঁ লেগেই যায়। জি তো যাই হোক, ওই সময় আমাদের যে মানে সনাতন ধর্মের মধ্যে একটা নিয়ম আছে, আগেরকার সময়টা খুব মানতো, এখনো মানে অনেকেই। বিষয়টা হচ্ছে কোনো মানুষ যদি শনিবার বা মঙ্গলবার কেউ মৃত্যুবরণ করে আর কি, মারা যায়, তো তার মানে বিশেষ করে ওই দিন মারা গেলে আমাদের তো কবিরাজ আছে অনেক, জি ওঝা আছে, কবিরাজ আছে, তান্ত্রিক মানুষ রয়েছেন, জি। তো এনারা কিন্তু সবকিছু দিয়ে তান্ত্রিক কিন্তু ওনাদের হয় না, কিছু কিছু সময়ের বিষয় নিয়ে ওনারা তান্ত্রিক ইয়ে করে। এবং এটা হয়তো অনেকে জানেন কিনা, বছরে একটা দিন আছে কিন্তু অমাবস্যা, ঘোর অমাবস্যা একটা দিন আছে। তো এই অমাবস্যার দিন, অমাবস্যা মানে অন্ধকার রাত্রি সেদিন, তো এই দিনে কিন্তু যত তান্ত্রিক মানুষ আছেন, কবিরাজ আছেন, সবাই কিন্তু এই দিনেই তাদের শত শত ওষুধ তৈরি করেন, শত শত তাবিজ যে থাকে সেগুলো তৈরি করেন। এখন এইটাই দিন হচ্ছে তাদের এইটা করার একটা ইয়ে, এবং এটা একদিনে সবকিছু করে সারা বছর তারা সেটা নিয়ে ব্যবসা করেন কিন্তু। তো এরকম একটা মঙ্গলবার আর শনিবার মানে আমাদের মধ্যে এটা আছে যে মঙ্গলবার শনিবার কেউ মারা গেলে তার যাতে জিনিসপাতি কোনো রকমের মানে তার কবর যেটা আমরা বলি অথবা শ্মশান ঘাটে যেটা বলি, সেখানকার কোনো জিনিস যেন কোনো তান্ত্রিক না পায়, নিয়ে যেতে না পারে, এই জন্য সেই জায়গাতে একটা সার্বক্ষণিক পাহারা থাকে। দিনের বেলাতেও কেউ না কেউ থাকে, রাতের বেলাতেও থাকতে হয়। কারণ হচ্ছে যে এটা একটা অন্য ইয়েও মনে করে, কারণ হচ্ছে যে মানুষজন যদি তান্ত্রিকদের ইয়ে দেখে, তারা কিন্তু বিভিন্ন মানে যদি শোনে তারা কি কি মন্ত্র পাঠ করে, তো এটা আমি দেখেছি। তান্ত্রিক সে হিন্দু হোক আর মুসলিমই হোক, সে কিন্তু হিন্দু ধর্মের অনেক কিছু অনেক দেবতার নাম জানে, বিভিন্নভাবে তাদের নামের কিন্তু ইয়ে করে। সেই ক্ষেত্রে এই জন্যই বলা হয়ে থাকে এই সময়টা, এই দিনটাতে মারা গেলে সেটাকে একটু অন্যভাবেও নেয় মানুষ। তবে এটাকে আসলে জানি না কতটুকু সেটা সত্য। তো এই কারণে ওই আমি আমার এলাকায় একজন ওই রকম মানুষ মারা গিয়েছিলেন, শনিবার মারা গিয়েছেন। তো নিয়ম অনুপাতে তো 4 দিন মানে 4 দিন অন্তপক্ষে তার ইয়ে করতে হবে আর কি। তো 4 দিনের পরে আর যদি কোনো কিছু কেউ নিয়ে যায় তখন আর ওটার কোনো ইয়ে নাই, কাজে লাগবে না, এরকম ইয়ে। তো এখন ওই সময় তো আবার পাহারা দিতে হবে। এখন দিনের বেলা তো যাই হোক আমাদের নারীরা বা মহিলা অন্য বয়স্ক মানুষরা সেখানে থেকে ইয়ে করতে পারে, রাতের বেলায় তো তারা থাকতে পারবে না। এখন আবার রাতের বেলায় যারা ইয়াং তাদেরকে পাঠায় সেখানে, এবং একসঙ্গে একাই না কয়েকজনকে মোটামুটি পাঠায়। তো ওইরকম একটা অবস্থায় আমিও এক সময় ছিলাম আর কি। আমার এক দাদু সম্পর্কে হন, উনি মারা গিয়েছিলেন। তো এখন রাতের বেলা থাকতে হবে, কেউ তো রাজি হয় না। তারপরও 3-4 জনকে বলার পরে 3-4 জন মিলে আমরা রাজি হলাম, মানে আমার বড় কয়েকজন ছিল, তারা যখন রাজি হলো, মনে হলো যে যাই হোক তারা যেহেতু রাজি হয়েছে ঠিক আছে, আমাকে সমস্যা নেই। তো এরকম করে প্রথম দিনটা মানে আবার তখন কিন্তু এইরকম সময় পাট ক্ষেত ছিল, ছোট ছোট পাট ক্ষেত, মানে এক মানুষও সমান হয়নি আর কি। তো শ্মশান ঘাটের পাশেই কিন্তু পাটের ইয়ে ছিল, পাট ক্ষেত ছিল কিন্তু মোটামুটি অনেকগুলো। তো একটা উঁচু জায়গাও ছিল, আমরা উঁচু জায়গাতে গিয়ে আগের অবস্থান করলেন। হ্যাঁ, একটা ওই যে উপরে ধারাই দিয়ে বাঁশের যে চাটাই বলা হয়, ধারাই যেটা বলা হয়, তাকে দিয়ে উপরে মানে ছইয়ের মতো করে দিয়ে দিলাম যাতে শীত টিত না পড়ে বা বৃষ্টি হলো গায়ে না পড়ে। তা আমরা ওখানে থাকলাম। আর তখনকার সময় কিন্তু ওই বিদ্যুৎ ছিল না, আমাদের ওই অঞ্চলে গ্রামে বিদ্যুৎ ছিল না। তো বিদ্যুৎ তো আসলো গ্রামে গঞ্জে একদম সেদিন কিছুদিন আগেই শুরু হলো। তা ওই সময় আমরা হারিকেন ছিল আমাদের, এবং সবাই কিন্তু লেখাপড়াও করতো হারিকেন দিয়ে।
আর ছিল ব্যাটারির লাইট, হ্যাঁ টর্চ লাইট ছিল ব্যাটারি দিয়ে, নিয়ন বাতির যে হলুদ কালারের আলো চলতো। হলুদ কালারের বলা চলে না, এটা মানে মোটামুটি ব্যাটারি চালিত টর্চ লাইট ছিল। আচ্ছা আচ্ছা, জি। আর টর্চ লাইট 3 ব্যাটারির টর্চ লাইট মানে তখন খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, তো সেটার কথাই বলছিলাম। হ্যাঁ, তো ওইটাই একটা আমরা 2টা টর্চ লাইট সংগ্রহ করলাম। তো সংগ্রহ করার পর প্রথম রাতটা গেলাম সবাই। তো আবার একটা বিষয় হচ্ছে রাত তো জেগে থাকতে হবে, জি। যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে তো আবার ওই মানুষের একটা অঘটন ঘটে যাবে, জি। এখন পরে আবার প্রথম রাতটা মোটামুটি মানে জেগে টেগে করে কাটিয়ে দিলাম আর কি। হ্যাঁ, কাটিয়ে দেওয়ার পরে সেটি হলো। এখন কিন্তু সমস্যা হচ্ছে, পরে আমি চিন্তা করলাম যে এই টর্চ লাইট দিয়ে আবার করা সম্ভব হয় না, সব সময় জ্বালায় থাকতে হয়, করতে হয়, আর কে কোথায় আসে কখন না আসে। আবার ওই সময় কিন্তু আবার একটা ছিল, ভয় ছিল, তখনকার সময় তো শিয়ালও ছিল। তো শিয়াল তো মাঝে মধ্যে একটু ডিস্টার্ব, তো এখন এই শিয়ালের ডিস্টার্বটা অনেক সময় মনে হতো যে কে কি যেন আবার চলে আসছে, কি যেন। হ্যাঁ, শিয়ালের শব্দটা এমন মানে ভয়ানক অনেক সময় মনে হয়। হ্যাঁ, জি। তো এরকম মনে হতো। তো এরকম হঠাৎ হওয়ার পরে তো পরের দিন আমরা আবার কি করলাম, তখন হেঁচাক কিন্তু ছিল, হেঁচাক। আচ্ছা আচ্ছা, হেঁচাকের দিয়ে। তো হেঁচাকের আলো কিন্তু খুব অনেক তখনকার সময় অনুষ্ঠান, বিভিন্ন যে কোনো অনুষ্ঠান মানে হেঁচাক ছিল। হেঁচাকে মানে ওটাতে তেল দিয়ে পাম দিতে হয়, হাওয়া দিতে হয়। হাওয়া দেওয়ার পরে তারপরে একটা ফিল্টার থাকে, সেই ফিল্টার আগুন লাগা দিতে হয়, এবং ওই এক জায়গাতে রাখলে মোটামুটি একটু দূর, অনেক দূর পর্যন্ত আলোটা পৌঁছাতো। তো পরের দিন রাতে ওই হেঁচাক নিয়ে গেলাম আমরা, হেঁচাকটা নিয়ে গিয়ে শ্মশানের পাশে রাখলাম। শ্মশানের পাশে কিন্তু জঙ্গল, আবার ওখানে আশেপাশে কোনো বাড়ি নেই, কিন্তু আমরা ওখানে রেখে থাকলাম আর কি। তো এখন সর্বশেষ দেখা গেল শেষ রাতের দিকে, পরের দিন আজান দেওয়ার আগে আগে তো ওই পাট বাড়িতে শব্দ হচ্ছে, পাট বাড়িতে এমন ভাবে শব্দ হচ্ছে, আবার পাট গাছগুলোকে মানে দুমড়ে মুচড়ে ফেলছে। মানে একটা পাট বাড়িতে যদি একটা মানে কোনো কিছু আসলে মানে শব্দ কিন্তু সেভাবে না, কিন্তু নড়াচড়া এমন ভাবে হচ্ছে, বাতাস উঠলে যেমন হয় আর কি, খুব বাতাস এরকম করে করতেছে। আচ্ছা আচ্ছা। আবার মানে কোনো কিছু দিয়ে মাটিতে যদি আঘাত করা হয় যেরকম শব্দ, সেরকম শব্দ হচ্ছে, এবং একদিক থেকে না, চতুর্দিক থেকে, কখনো পূর্ব দিকে, কখনো পশ্চিম দিকে, কখনো উত্তর দিকে ওই শব্দগুলো আসতেছে। এখন আমরা তো 3 জন ছিলাম, কিন্তু এখন যতই 3 জন থাকি আর যা থাকি, কিন্তু ভয় একবার মনে ঢুকে গেলে, মানে ভয় তো ঢুকে গেল ভিতরে। শব্দ যদি হতো একদিকে হবে, এটি 3 দিকে কেন হচ্ছে? আবার ওই যে শ্মশান ঘাটটা গেছি, ওটা শুধুমাত্র একজনকে ওখানে যে দাহ করা হয়েছে তা না, মোটামুটি আগে থেকে অনেককেই আরো এটা করা হয়েছে। তো আমাদের মধ্যে ওই রকম একটা ভয় ছিল যে যেহেতু শনিবার মঙ্গলবার কেউ মারা গেলে একটা থাকে, তা আমাদের মনে হলো যে আসলে যারা শনিবার বা মঙ্গলবার মারা যায় তারা আবার ভূত প্রেত হয়ে আসে নাকি, এরকম একটা ভয় ছিল। আবার যেহেতু বাড়ি থেকে বলে দিয়েছে যে পাহারা দিতে হবে, আপনার তো খুব বেশি বড় ছিলেন না, এখন এরকম শব্দ হচ্ছে। আবার মনে হচ্ছে পাট ক্ষেত দিয়ে কিন্তু দৌড়াচ্ছে। এখন 3 জনে আমরা আবার বের হতে পারছি না, ভেতরে বসে আছি। এখন শব্দ হচ্ছে বের হই কেমনে, মানে আমরা পাহারা দিব কি শেষে আমাদেরকে, আমরাই যে যেরকম মানে একটা শব্দ পেলাম, সেই ভয়ে আমরাই মানে এমন হয়ে গেলাম, শেষে মনে হচ্ছে আমাদেরকেই এখন বাঁচানোটাই হয়ে গেল বিষয়। তো কিছুক্ষণ পর পর ওই শব্দ, মাটিতে কোনো কিছুতে আঘাত করলে সেই শব্দ হচ্ছে। আবার মানে কিছুক্ষণ পর নাই, আমরা আবার যখনই শব্দ হয় একদম গুটি সুটি করে সবাই বসে থাকি ভিতরে। আবার কিছুক্ষণ মানে কথা আর কেউ বলি না। তো কেউ একজন করেন, মানে মুখটা বাইরে বের করে একটু লাইটটা ধরেন, যখনই লাইটটা ধরেন বের করে তখনই শব্দটা হয়।
আচ্ছা। এখন ওই শব্দ মানে তো একদম ভয়, হুম মানে মানে আর বের হতে পারে না। হুম হুম তখন তো মানে একজন ভয় পাওয়া মানে তো হুম, সে যখন বলছে যে আমি আর বের হব না। হ্যাঁ এখন ভোরবেলার দিকে আবার তো সে সময় মানুষজন নাই চতুর্দিকে, হুম হুম কি করব না করব, এখন চিন্তা ভাবনা করতে করতে সবাই শেষ পর্যন্ত আমাদের একজন সাথে বলল আমরা আর এখানে থাকবো না। হুম কারণ হচ্ছে যে শেষ পর্যন্ত হুম, আমাদেরকে এসে আমাদেরকেই ধরে ফেলে, আবার ঘাড় মটকায় কিনা, আমাদেরকে আবার কি হয় না হয়, আমরা আর থাকবো না। জি আরেকজন বলল তাহলে কি করব, কয় আমরা এখান থেকে বের হয়ে একেবারে বাড়ি মুখে দৌড় মারবো। আচ্ছা আচ্ছা কিন্তু সে আরেকজন বলছে দৌড়ালাম, কিন্তু আমাদের যে পিছনে দৌড়ায় আবার, হুম হুম সে যদি পিছিয়ে পিছিয়ে যায় হুম কেমন একটা না, কোনো কিছুই কুল পাচ্ছি না আসলে কি করব না করব। কখনো মনে হচ্ছে হ্যাঁ দৌড় দিলে মনে হয় বাড়ি গেলেই মনে হয় ভালো হবে, কখনো মনে করছে না দৌড়লে তো আমাদের পিছনে আবার দৌড়াবে, আবার কখনো মনে করছি দৌড়ে আমরা দৌড় দিই তাহলে তো পাহারা দেওয়া হলো না, সেটা একটা বিষয়। বিভিন্ন ধরনের মানে কথা আপনাদের মাথার আবার মধ্যে আসছে। হ্যাচাকটা এমন জায়গায় রাখছি সেটা যে নিয়ে আসবো সেই সাহসটাও হচ্ছে না। হ্যাঁ এখন হ্যাচাক তো আর রেখে যাওয়া যাবে না, কারণ হ্যাচাকটা ছিল আমাদের অন্যের হ্যাচাক, সেটি জি। ভাড়া করে নিয়ে আসা হয়েছিল আর আর কি। এগুলো তো মনে হয় মোটামুটি ভালোই দাম ছিল। হ্যাঁ ওই সময় মোটামুটি দাম ছিল, আর ওটা সবাই কিনতো না আর কি, কিনতো না বলতে সবাই কেনার অত ইয়ে ছিল না, প্রয়োজন ছিল না। অনেকেই কিনে ওটা ভাড়া দিত আর কি। ডেকোরেশন বা এখনকার ডেকোরেটর যারা, ডেকোরেটর শুধু না, তখনকার কিছু মানুষও কিনতো, কারণ অনুষ্ঠান হতো না কারো কারো বাড়িতে, ওই এলাকার মানুষও নিজেও কিনতো। ওটা তো কিনলে আচ্ছা, আচ্ছা। ক্ষতি নেই আর কি, নিজের অনুষ্ঠানের কাজে লাগাতে পারতো এবং অন্যদেরকে ভাড়া দিয়ে কিছু টাকা ইনকাম করতো। এখন চিন্তায় পড়ে গেলাম আসলে কি করব, কোন দিকে যাব না যাব। একদিকে আবার শব্দগুলো হচ্ছে, যখন একটু বাইরে বের হই ধবাত করে শব্দ আসে। আচ্ছা আচ্ছা। এবং একদিক থেকে নয়, তিন দিক থেকে একটা তো ভয় থাকেই। জি। আমাদের এখন চিন্তা ভাবনা করতে করতে শেষ পর্যন্ত মানে কিছুক্ষণ পর দেখি যে কোনো শব্দ নেই, কোনো কিছু নেই। লাইট দিয়ে টর্চ লাইটটা বের করলাম, বের করে এদিক ওদিক দেখি, আর কোনো শব্দ হয় না। আমরা মানে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে আর কোনো শব্দ নেই। আচ্ছা। এখন পরে চিন্তা করা হলো যে যেহেতু কোনো শব্দ নেই তাহলে আমরা বের হয়ে দৌড় মারি, আচ্ছা এরকম একটা ভাব ছিল। কিন্তু ভয়টা ওই সময় এমন ভাবে লেগেছিল যে নিশ্চয়ই আসলে এখানে একটা ভূত প্রেত চলে আসছে। মানুষ তো আসার কথা নয় ওই সময়, আবার ভোরবেলায়। মানে কি করব না করব কোনো কিছু ভেবে পাচ্ছি না। এমন অবস্থায় আবার মানে ভয় হচ্ছে যে আমরা বের হব কিভাবে, আবার এখানে থেকেই বা থাকবোই বা কিভাবে যত কিছু হচ্ছে যে ভূত প্রেত তো আমি যতই মানে চার দেয়ালের ভিতরে যাই না কেন, ভূত তো অদৃশ্য, তাকে তো দেখা যায় না। সে তো যেভাবে হোক ঘরে ঢুকবেই, ঢুকে তো আমাদেরকে ধরবেই। তো এখানে আমরা যেখানে আছি এখানে তো ছোট্টটা ছই দিয়ে মানে চাটাই দিয়ে ছই করা ঘর, এটা তো তার কাছে কোনো কিছুই নয়। একটা সব উড়ে চলে যাবে। এখন এইভাবে হতে হতে আবার কেউ কাউকে ছেড়েও দিচ্ছি না, মানে একে অপরকে আমরা প্রায় পাশাপাশি ধরে আছি তাতে কারো কোনো সমস্যা না হয়। এবং আমরা এটাও বলতেছি সবাই সবাইকে ধরেন যাতে কেউ ভূত এসে কাউকে টেনে নিয়ে না যায় আর কি। এখন এটা একটা বিষয়। আবার এই সমস্যার মধ্যে সবাই আবার এই মনে করেন যে ভয়ের কথাগুলো বলে, এটা হয়েছে ওটা হয়েছে, এরকম শুনছি, অমুককে ভূত ধরছে, সে নাকি অজ্ঞান হয়ে পড়েছিল, তারপরে অমুককে ভূত ধরছে, তার ঘাড় মটকাইছে, এই কথাগুলো আবার বলে। মানে ভয়ের মধ্যে আরো ভয়। তাহলে তো সেখানে কি একটা অবস্থা, মানে শরীরের লোম তো দাঁড়ায় যাওয়ার কথা। আবার আমি ওর মধ্যে আবার ছোট সবার, আমার তো মানে কি করব, গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। আমি কোনো কথা অবশ্য বলতেছি না, ওরা দুইজন কথা বলতেছে করতেছে। আমি একবারে ভিতরে গুটি সুটি করে একটা কাঁথা গায়ে দিয়ে মানে ওদের পাশে বসে আছি। তো এখন ওদেরকে আবার বললাম
তোমরা যদি দৌড় দেন আমি তোমাদের সাথে তো দৌড়তে পারবো না, হ্যাঁ ঠিক আছে না? জি। এখন ওরা বললো যে ওইটা না, আমরা একসাথে 3 জনে দৌড়াবো। তবে আরেকটা বিষয় ছিল, আমাদের হাতে কিন্তু ওই কি বলে ইয়ে ছিল আর কি, দা, মানে এটা সবাই আগে বলছিল যে লোহার জিনিসপত্র কাছে থাকলে নাকি কোনো কিছু ভূত-প্রেত কাছে আসে না। আমি এখনো শুনেছি, হ্যাঁ, এবং এটা সবাই বলে প্রচলিত। তো ওইটা আমাদের কাছে 2-3টা ইয়ে ছিল, দা ছিল, তারপরে যে পাট কাটার জন্য বড় বড় যে ইয়েগুলো আর কি, কাঁচি। জি। তো ওইটা বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম বলে, তো আমাদের এলাকা ওটাকে বেকি বলা হয়। বেকি বলা হয়, আচ্ছা আচ্ছা, আমাদের এদিকেও বলা হয় বেকি। বেকি বলে না? জি। তো এরকম বড় বড় ইয়ে ছিল। তো শেষ পর্যন্ত ওইটাই ইয়ে করলো যে 3 জন 3টা নিব, নিয়ে ও আরেকজন ওই যে হ্যাচাকটা নিতে হবে। হ্যাঁ। এখন ওই হ্যাচাকটা আনতে যাব 3 জনই, পাশাপাশি থেকে 3 জনে যাব, হ্যাচাকটা নিয়ে আসবো, নিয়ে এসে ওখান থেকে, আর হ্যাচাক কিন্তু দৌড়াও যাবে না আবার, কারণ হ্যাচাকটার ওজন আছে। হ্যাচাকে আবার তেল মোটামুটি 2 লিটার পর্যন্ত রাখার মতো নিয়ে আছে, এত কিছু তো দৌড়া যাবে না। তখন বললো যে যতটুকু যেভাবে আস্তে আস্তে দৌড়ানো যায় আমরা সেভাবে যাব। এখন সর্বশেষ চিন্তা করলাম যে আমাদের এই চাটাই দিয়ে ঘর করা ঘরে থাকলেও আমরা মরবো, বের হলেও আমরা মরবো, অতএব আর এখানে থেকেই আমরা কি করি, আমরা চলে যাব, চেষ্টা করি, যদি বাঁচি তো বাঁচলাম। তো তারপরে আস্তে আস্তে 3 জনে একদম বের হলাম, বের হয়ে হ্যাচাকটা নিলাম, একজনে নিল, নিয়ে আস্তে আস্তে, মানে দৌড় না, পরে জোরে জোরে ইয়ে আর কি যেটা হয় ওইভাবে নিয়ে একবার দৌড় দিয়ে বাড়ি পৌঁছলাম। বাড়ি পৌঁছে তো 3 জনেই একেবারে অবস্থা কাহেল। আচ্ছা। বাড়ির লোকজনকে ডাক দিলাম, উঠলো, উঠাই তো কি ব্যাপার, কি হয়েছে? তারা বলতেছে তোমাদের 3 জনকে পাহারা দিতে পাঠাইছি শ্মশান ঘাট, আর তোরা আবার চলে আসলি, কি কারণ? পরে তো একজন বলা শুরু করলো যে সেই যে শ্মশানের থেকে আমরা এই শ্মশানে গিয়ে পাহারা দেওয়া সম্ভব নয়। কেন? যে চতুর্দিকে যে শব্দ শুরু হয়েছে মাটির ডাঙায়, আবার পাটক্ষেত, একদম মনে হচ্ছে পাটক্ষেতে দিকে দৌড়াচ্ছে, বুঝছেন? তো এখন অনেকে আবার বলতেছে তাহলে তো সমস্যা আছে, আমাদের থাকা না থাকাই ভালো। পরে যাই হোক, এইভাবে এসে ওই রাতটা, ওই ভোরের সময় পানি টানি খেয়ে পরে শুইলাম। শোয়ানোর পরে মানে ওই পাশে ঘুম আর কি। তো পরের দিন যখন আবার সকাল টকাল হলো, একজন সকালে গেছেন সেখানে, তো গিয়ে দেখেন আমাদের ওখানে একটা ইয়ে থাকে, একটা হাড়ি থাকে, মাটির হাড়ি, যেটাতে একটা তুলসী গাছ দিয়ে ইয়ে রাখা হয়। তো উনি পরের দিন গিয়ে দেখেন যে ওই ইয়েটা নেই, হাড়িটা নেই ওখানে। তো নেই, উনি এসে পরে বললো যে এরকম হাড়িটা নেই। এবং ওই যে হাড়িটা ওখানে থাকে না, এটা আমরা শুনেছি, অনেকের কাছে শুনেছি, ওই হাড়িতে করে যদি বাড়িতে কোনো পানি রেখে রাখলো, যদি কোনো কবুতর ওই হাড়ির পানি খায়, সে কবুতর নাকি আর তার বাড়ি ছাড়া নড়বে না, বাড়িতেই থাকবে। অন্যান্য কোনো পশু যদি সেখানে পানি খায়, তারাও নাকি যাবে না, তাদের বাড়ি ওই কবিরাজের বাড়িতেই থাকবে। মানে এরকম কিছু করতো আর কি, শুনছিলাম আর কি। এখন কতটুকু সত্য দেখিনি কখনো, এটা বলতে পারছি না। তো তারপরে আমরা পরে মনে হলো যে হ্যাঁ, আমাদেরকে সেদিন কিছু হয়তো মানুষ ভূতের ওই ভয়টা দেখিয়ে আমরা সরে আসছি, তারপর হয়তো তারা ওখান থেকে সেটি নিয়ে গেছে। সেটি সবাই অনেকে একটু ধারণা করছে। তো যাই হোক, এখন আবার ওইটা নিয়ে যাওয়ার কাহিনীর আরো একটা ইয়ে আছে, যেমনটা বললাম কবুতর পানি খেলে থাকে। আবার ওইটা আমরা এখনকার সময় এই যে কাকতারুয়া দেই না জমিতে, জমিতে কাকতারুয়া দেই, মানে যাতে ফসল ভালো হয়, মানে ইয়ে না আসে আর কি, কোনো পশু পাখি এসে ফসল না খায়। তো ওইটাও নাকি ওই কোনো সবজি খেতে যদি রাখে, তাহলে নাকি ওখানে কোনো ইয়ে আসে না। মানে যে লোকটি মারা গেছেন, উনি নাকি অদৃশ্যভাবে সেখানে থেকে সেই জমি পাহারা দেয়। তো এরকম করার কারণে অনেকে নিয়ে যায়, ইয়ে করে।
সেটাও শুনেছি, এবং ওই জমিতে নাকি ফসলও ভালো হয়। এই যে মানুষের বলা কথা আর কি, বৈজ্ঞানিক ভাবে এর ভিত্তি কতটুকু সেটি বলতে পারছি না, কিন্তু ওই দিন মানে যে ভয়টা আমরা পেয়েছিলাম, মনে হয়নি যে আসলে বেঁচে থাকবো, কারণ চতুর্দিকে শুধু শব্দ, এই শব্দ শব্দ, আর শব্দগুলো তখনকার সময় মানে একটা খুব ইয়ে ছিল, ভূত প্রেতের খুব উপদ্রব ছিল ভালো। তো এটা একটা আমার আর কি জীবনের ঘটনা। তো যাই হোক, আমার পরে আর কোনো ওইটা নিয়ে সমস্যা হয়নি, পরে আর আমি ওখানে যাইনি। আচ্ছা আচ্ছা। এবং ওই দিন থেকে আমি আর এইরকম কোনো ঘটনা ইয়ে হলে আমি একদম না করে দিই। এখন পর্যন্ত আমি আর কোনো শ্মশানে যদি বলে পাহারা দেওয়ার জন্য থাকা লাগবে, আমি একবারে আচ্ছা আচ্ছা মানে সরাসরি না করে দেন। আচ্ছা আচ্ছা। তো দাদা অনেক অনেক ধন্যবাদ। আমরা আবারও একটু পর আপনার কাছে ফিরবো। তো চমৎকার লাগলো আপনার ঘটনাটি আমার কাছে। এবার জানবার পালা কারা কারা যুক্ত আছেন আমাদের সাথে। তো দেখতে পাচ্ছি অনেকেই লিখেছেন আমাদেরকে, যেহেতু সময় অনেক কম আমি সরাসরি আপনাদের কথাবার্তাগুলোই পড়বো এবং এরপর আবারও দাদার কাছে ফিরবো। লিখেছিলেন আমাদেরকে উষাদ হৃদয়, অনেক ভয় লাগছে। প্রফেসর করণে থেকে আমাদেরকে শুনছেন আব্দুল্লাহ আল রোমান। লিখেছিলেন আমাদেরকে রাঙামাটি থেকে সুজন রহমান ভাই, অনেক গরম পড়েছে আজকে, আমাদের এদিকে তো বেশ ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ বিরাজ করছে। কালো জাদুর ঘটনা সম্পর্কে একটি মন্তব্য করেছে ফাহরিয়াদ। যাই হোক অনেক অনেক ধন্যবাদ। পাখি ইসলাম ছিলেন আমাদের সাথে, লিখেছেন হাই ভাইয়া। আতিক হাসান সুমন ছিলেন আমাদের সাথে। ইশরাত জাহান লিখেছেন ভাইয়া ভালো লাগলো ওনাকে দেখে, দাদাকে আজকে প্রথম দেখেছেন বলে এমনটি হয়তো জানিয়েছেন। সটিবাড়ি থেকে যুক্ত হলাম রিশা জামান লিখেছেন আমাদেরকে। মারজান খাতুন লিখেছেন ভাইয়া বোয়ালি থেকে শুনছি। সুমি রানী মহন্ত লিখেছেন ভীষণ ভয় লাগছে ভাইয়া, আমার বাসা গাইবান্ধায় সৈয়দপুর ঘাটে, আচ্ছা কিন্তু ঢাকায় এসেছি খেলার জন্য, সবাই মিলে একসঙ্গে শুনছি। লিখেছিলেন আমাদেরকে জসিম এফপি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া যুক্ত হবার জন্য। লিখেছেন আমাদেরকে ভাইয়া আমি প্রফেসর করণী থেকে শুনছি, রোমান লিখেছেন আমাদেরকে। আলামিন ইসলাম লিখেছেন ভাইয়া সাথে আছি রসুলপুর চর থেকে, চালিয়ে যাও এমনটি জানিয়েছেন আমাদেরকে। এমবি জাহিদ লিখেছেন অনেক ভয় পাচ্ছে রাতুল ভাইয়া, মেইলটা শুনে আয়না দেখতে পারছি না আর। আচ্ছা আচ্ছা, তাই রাত্রেবেলা আয়না দেখতে পারবো কিনা সন্দেহ, এমনটি জানিয়েছেন এমডি জাহিদ। মিনহাজ প্রধান লিখেছেন ভাইয়া শেষ মুহূর্তে যুক্ত হলাম গোপালপুর থেকে, অফলাইনে শুনবো। আলামিন ইসলাম লিখেছেন ভাইয়া অনেক ভালো লাগছে ভূতবেলা অনুষ্ঠান, অনেক অনেক ভালোবাসা রইল। এই ঘটনাটা বেশ ভয়ের মনে হচ্ছে, আসলে এই ঘটনাটি বেশ ভয়ের ছিল। লিখেছেন আমাদেরকে হারুন ভাই কেমন আছেন, মালয়েশিয়া থেকে দেখছেন আমাদেরকে মোহাম্মদ আকাশ আলী, কেমন আছেন আপনারা? আমরা অনেক ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। মিনহাজ প্রধান লিখেছেন যে এই ঘটনাটি অস্থির লেগেছে, ভৌতিক কথা শুনে গা ছমছম করছে ভাইয়া, ভয় পেলাম। লিখেছিলেন নয়ন সরকার। আমাদেরকে লিখেছেন আকাশ আলী ভাইয়া আমার বাসা বাদিয়াখালী, গ্রাম পাঠানডাঙ্গা। আমাদের সাথে যুক্ত হয়েছেন আর যে আল আরমান ভাই। কমল দাদা অনেক চেষ্টা করে ওয়েবসাইট থেকে অনলাইনে শুনতে পারলাম না, আর ফেসবুক লাইভে কেমন জানি লাগছিল, কারণ দাদার দিকে তাকিয়ে ভয়ের ফিলিংসটা আনতে পারছিলাম না। আর স্পেশালভাবে রাতুলকে বলছি তুমি অনেক ভালো করছো, ইনশাল্লাহ সামনের দিন আরও ভালো কিছু হবে, তবে ফেসবুক লাইভটা বন্ধ করতে হবে। লাইভ না লাইট কিছু না বলতেছেন। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আরমান ভাই আমাদের সাথে যুক্ত হবার জন্য। সাজ্জাদ লিখেছেন হারুরা জিনের ঘটনার মতো ভয়ানক ঘটনাই হয় না, আসলেই অনেকদিন থেকে আরিফুল ভাই ঘটনা পাঠাচ্ছেন না, তো এই বিষয়টা আমি আরিফুল ভাইয়ের সঙ্গে কথা বলবো, যে উনি আরেকটি পার্ট আমাদেরকে পাঠানোর কথা ছিল ওনার সেই হারুরা জিনের ঘটনার। লিখেছেন আমাদেরকে কৃষ্ণ কমল দাদার ঘটনা কিছুটা ভয়ঙ্কর ছিল। মনোহর হাসান লিখেছেন কানে হেডফোন দিয়ে দাদার ঘটনাটা শুনে গা ছমছম করছে। আরিফুল ইসলাম প্রিয়ন্ত ভাই লিখেছিলেন। আর যে সাজ্জাদ লিখেছেন কমল দাদা মানেই ভয়ের গল্প। আচ্ছা আচ্ছা, নাইস স্টোরি। তো অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা যুক্ত হয়েছিলেন আমাদেরকে মূল্যবান মন্তব্য করেছেন, আরমান ভাই ছিলেন আমাদের সাথে, অনেক অনেক ভালোবাসা রইল ভাইয়ের জন্য। তো এই পর্যায়ে আমি আর কথা বাড়াবো না, সো আমরা দাদার কাছে চলে যেতে চাই আরেকবার। তো দাদা অনেকেই পছন্দ করেছে এই ঘটনাটি, একটু ভিন্ন ধাঁচের কিন্তু না, একটু তো আসলে ওই বিষয় হচ্ছে যে বললাম তো, যারা মানে ভয়ের মুখে পড়েছে বা ভূতের কবলের পড়েছে, তারাই কিন্তু জানে সেই সময়কার বিষয়গুলো। জি, কারণ হচ্ছে যে এমনিতে শোনা গল্প আর বাস্তব গল্পের মধ্যে তো একটু থাকে। শোনার মধ্যেও অনেক সময় ভয় লাগে, অনেক সময় নাও লাগতে পারে।
তো মানে বিষয়টা হচ্ছে যে একটু সৌভাগ্য হয়েছিল এরকম ভয়ের কবলে পড়ার আর কি। তো আরো অনেক কিছু ঘটনা ছিল, এর আগে তো অনেকগুলো বলেই ফেলেছিলাম। জি। তো এখন নতুন করে বলতে গেলে তো আবার সবাই মনে করবেন যে না আবার জি জি পুরনো গল্প বলছেন। তো আসলে আবার একটা এটাও ঠিক যে জীবনে আবার ওই সময় এমন একটা ভয় ছিল যাতে আমি ভূতের কবলে না পড়ি, এটাও কিন্তু আমরা এই জন্য কখনো বাইরে খুব একটা বের হয়নি ওই সময়, খুব একটা মানে চেষ্টাও করিনি যাতে আমরা ভয়ের মধ্যে পড়ি, এটাও করার চেষ্টা করিনি। তারপরেও কিছু অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটে যায় আর কি, তো সেটাই হয়ে থাকে। যেমন কিছু কাজ করতে গেলে যেমনটি বললাম আর কি, এই কাজগুলো তো করাই লাগে, এবং এটা ক্ষেত্রে তো ভয় যদি পাওয়ার তো একটা বিষয়ও থাকে। তো আরেকটা ঘটনা এই মুহূর্তে মানে কয়েকদিন থেকে খুব মনে পড়ছিল বিষয়টা, যে ওই সময়কার যে ঘটনাগুলো দিনগুলো চলে গেছে, যে কিভাবে চলে গেছে আসলে। মানে কি বলে যে ধান যখন আমরা রোপণ করি শীতকালে, শীতকালে ধান রোপণ করলে তো মেশিন দিয়ে পানি দিতে হয়। এখন তো গ্রামগঞ্জে একদম সবার মানে ঘরে ঘরে বিদ্যুৎ, এই কারণে তো সেচ সবার আছে। হ্যাঁ, এবং এখন সেচ মেশিনের যে পাম্প, এটি তো আসলে খুব বড় কিছু না, এই জন্য সময় মতো তারা পাম্পের পানি জমিতে দিয়ে আবার খুলে নিয়ে আসতে পারে। কিন্তু আগেরকার সময় কিন্তু এরকম ছিল না, ওই মেশিন ছিল ডিজেল শ্যালো ইঞ্জিন, শ্যালো ইঞ্জিনগুলো, এবং ওগুলো দিয়েই কিন্তু সব ইয়ে করা। এবং ওই এখন জমিতে জমি তো আর সবসময় বাড়ির কাছে থাকে না, দূরেও থাকে। এখন দূরের জমিতে আবাদ করতে হবে, এখন এই জন্য ওই শ্যালো মেশিনটাও দূরে ইয়ে করা হতো আর কি। তো এখন আবার ওই সময় মানুষের মধ্যে একটা অভাবও ছিল। অভাব বলতে কি, এই যে মানে টাকা পয়সারও একটু খুবই ছিল না। এখনকার যেরকম অর্থনৈতিক ভাবে যেভাবে চলছে, মানুষ যেভাবে ইনকাম করার সুযোগ পাচ্ছে, তখনকার সময় এটা ছিল না। আমরা ওই সময়, এখনকার সময় একটা অটো কিনলেও কিন্তু একটা ইনকামের ইয়ে থাকে, আর তখনকার সময় শুধুমাত্র পা চালিত রিক্সা ছাড়া আর সাইকেল, আর এছাড়া কোনো কিছু ছিল না। এবং কয়েক কিলো রাস্তা, বিশেষ করে 4-5 কিলো রাস্তা গিয়েও 5 টাকাতে যাওয়া যেত আর কি। তো ওই জন্য আর কি মানুষ তো সবকিছু ওই টাকাও হাতে পেত না, কিন্তু পেত না। এই কারণে শ্যালো মেশিন চুরি হওয়ার একটা ঘটনা কিন্তু ঘটতো আর কি প্রায় সময়। তো যারা শ্যালো মেশিন কিনে ওইখানে বাইরে রাখছিল, তারা আবার পাহারাদার হিসেবে কাউকে রাখছিল আর কি, অথবা নিজেই ছিল। তো ওই সময় আমার মামার বাড়িতে তখন আমি ছিলাম। তো আমার বাবা একটা জমি, ওই কি বলে মেশিন, শ্যালো মেশিন কিনলো। কেনার পরে আবার এই মানে শ্যালো মেশিনগুলো সবাই স্টার্ট দিতেও পারতো না। অনেক সময় স্টার্ট দিতে গিয়ে ব্যাক স্টার্ট, মানে উল্টো পাশে স্টার্ট নিতে হবে, আর উল্টো পাশে স্টার্ট নিলে মানে অবস্থা কিন্তু সারা কাম শেষ আর কি, মানে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো। তো আমরা তো ওই সময় তো ইয়াং, তখন তো পাইতাম আর কি, মেশিন স্টার্ট করাটা সহজই ছিল আর কি। তো এই কারণে পরে আবার ওই মামা পরে বললো যে ঠিক আছে, আমার বাড়িতে থেকে আবার শ্যালো মেশিনটা থাকো, দেখো রাতের মধ্যে পাহারা দিতে হবে। আমি আবার বললাম যে আমি আসলে একাই, আমার দ্বারা সম্ভব নয়। তো তারপরে যাই হোক, পরে কি করলো, আমার বয়স থেকে ছোট পাশে এক ছেলে, ও শুধু বললো আমি রাত্রে গিয়ে থাকতে পারবো, কিন্তু দিনে আমার দেখা সম্ভব নয়। তোকে বলা হলো ঠিক আছে, তুমি রাত্রে এসে আমার সঙ্গে থাকো, দুজন মিলে থাকবো আমরা। তো দুজন মিলেই আমরা বিশেষ করে সন্ধ্যা 7টার পরে আর কি বের হতাম, বাসায় খাওয়া দাওয়া করে একটা হারিকেল নিয়ে, আচ্ছা, আর টর্চ লাইট থাকতো। আবার ওই মেশিনটার ঘরে কিন্তু আবার ইয়ে থাকতো, একটা ঘর করা হতো, কিন্তু ছোটখাটো একটা খড়ের ঘর করা হতো, অথবা অনেকে টিন দিয়ে কেউ ছাউনির মতো থাকা তো লাগবে। তো এইভাবে থাকা শুরু করলাম দুজনে, মোটামুটি অনেকদিন গেল, 15-20 দিন কেটে গেল। তো 15-20 দিন পর হঠাৎ করে একদিন 2টা কি 3টা রাত হবে আর কি, আচ্ছা, মানে এটা আনুমানিক আর কি। ওই সময় তো মোবাইল ছিল না, আবার তখন হাত ঘড়ির প্রচলনটা খুব ছিল আর কি। এখন তো একটা করে ঘড়ির দামও মোটামুটি, তখন 60 টাকা 70 টাকা হলে
আচ্ছা আচ্ছা একটা ঘড়ি তাই? পাওয়া যেত। আচ্ছা আচ্ছা তো তখনকার সময় ঘড়ির ওইটা ছিল, তো ঘড়ি হাতে ছিল না আমাদের। হুম হুম এখন ওই রাত আনুমানিক 2-3টা হবে। আবার বিষয় হচ্ছে যে ঘুমানোর, যেহেতু পাহারা দিচ্ছি মেশিন, যদি আবার ঘুমিয়ে থাকি তাহলে তো আবার সমস্যা, মেশিন হুট করে হারিয়ে ঘুমন্ত অবস্থায় হারিয়ে যেতে যেতেই পারে। জি তো এই কারণে আমি ঘুমাইছিলাম। আমার সাথে যে ছিল ওকে বলছিলাম তুমি একটু ইয়ে করো, দেখো। হুম হুম আবার ওর একটু রাত জাগার অভ্যাস আছে, হুম। মানে যদিও আমার ছোট ছিল কিন্তু আবার বিড়ি খেত, তো হুম হুম হুম। বিড়ি খায় আর রাত জাগতো আর কি। আচ্ছা আচ্ছা তো রাত জাগতে জাগতে হঠাৎ করে ও, মানে ওর নাকি কোনো কিছু করেনি, হুম হুম এমনি বসে ছিল আর কি। ঠান্ডার দিন তো তখন লেপ একটু গায়ে মাথার উপর দিয়ে বসে আছে। হুম হুম হঠাৎ করে ও আমাকে ডাকতেছে, হুম বলছে দাদা ওঠেন ওঠেন ওঠেন, মানে হঠাৎ ইয়ে করে। আমি উঠে, কেন, কি ব্যাপার? কই দেখেন, এই যে আকাশ দেখেন, আকাশ দেখেন। হুম হুম হঠাৎ করে দেখি আকাশটার মানে এমন অন্ধকার করে আসলো, হুম হুম মানে কি বলবো, মানে উঠে একটু বাইরের দিকে তাকালাম আর কি। এবার তো ঘর তো আর সেই ইয়ে না, হ্যাঁ হ্যাঁ মানে বেড়ার ফাঁক দিয়ে দেখা যায়। হুম আবার ওই ঘরের মধ্যে একটা জানালাও থাকে, হুম হুম কারণ মেশিনের ঘরে জানালা না থাকলে যখন মেশিন স্টার্ট দেওয়া হয় তখন একটা যে গরম হাওয়াটা একটা, হ্যাঁ, গরম থাকে, এটা বের করে দিতে হয়। তো জানলাটা দিয়ে একটু তাকালাম, হ্যাঁ দেখি তো, মানে এমন কালো মেঘ করলো আকাশ, মানে কি যে, সেই সঙ্গে একটা ডাকাডাকি শব্দ, আচ্ছা আচ্ছা মানে আকাশের ডাকাডাকি শব্দ, হুম হুম মানে এখনকার সময় যে বজ্রপাত হচ্ছে সেই রকম বজ্রপাতের মতো শব্দ। হুম আবার ইয়ে নেই কিন্তু, বজ্রপাত যেমন বিদ্যুৎ চমকায়, হুম তো ওইটা আবার চমকাচমকি কোনো কিছু নেই, শুধুমাত্র শব্দ হচ্ছে আর আকাশ, একটা মেঘ মনে হচ্ছে যে পুরো এটাকে আমাদেরকে ঘিরে ধরছে। আচ্ছা আবার মনে হলো যে বৃষ্টিও হবে নাকি, বৃষ্টিও এরকম মনে হলো, কিন্তু না, হঠাৎ করে বৃষ্টি মনে হচ্ছে না। আচ্ছা আবার দেখি ওই কালো মেঘটা হুম এমন একটা পরিস্থিতি হলো, দুইটা পায়ের মতো সৃষ্টি হলো ঘুরতে ঘুরতে হুম হুম আকাশের মধ্যে, ঘুরতে ঘুরতে ওখানে দুই দিকে পায়ের মতো সৃষ্টি হলো, হ্যাঁ মানে কোমরের থেকে নিচ পর্যন্ত যেভাবে হয়, হুম হুম কোমরের উপরে নেই, একটা মানে মানুষের মতন ইয়ে হলো, জি তৈরি হলো। হুম হুম আমরা তো দুজন, মানে আমরা আবার কি কারণে যেন দেখতে আছি, হুম হুম আমরা যে ভিতরে ঢুকবো হুম ভয়ের করে, সেটাও ঢুকছি না, আমরা আবার দেখতেছি। আচ্ছা দেখতে দেখতে ও আমাকে হঠাৎ করে বলল, দাদা এটা তো ওই কি কয় কালামাশাম বের হয়েছে। আচ্ছা আচ্ছা কালামাশাম ফির কি? পরে বললো যে কালামাশাম হচ্ছে একটা ভূতের একটা ইয়ে, হুম হুম দেখতে সে কালো। আচ্ছা আমাদের কি করে, এটা কি সমস্যা কি? হুম হুম কয় এই তো মানুষ, একদম মানুষের রক্ত খেয়ে ফেলে, মানুষকে আচ্ছা, তো আচ্ছা। সামনে পেলে শেষ করে দেয়। হ্যাঁ হ্যাঁ তো এই যে কথাটা বললো, হুম মানে কি বলবো, এক প্রকার এমন একটা ভয় শুরু হলো, মানে বলার মধ্যেই যে ভয়, হ্যাঁ। হ্যাঁ বিষয়টা, হ্যাঁ তো মানে যেহেতু সে তার কোমর থেকে যত নিচ পাশে দুইটা পা হলো, মাথা উপর দিকে নেই, তার মানে তো স্বাভাবিকভাবে বিশ্বাস হওয়ারই কথা যে না এটা তো, হ্যাঁ, আবার কালো। হুম সেই অবস্থাতে হঠাৎ করে দেখি, মানে ওই আমরা যেখানে ছিলাম তার পাশে একটা শিমুল গাছ ছিল, হুম হুম তো শিমুল গাছ মানে ওদিকে কালো হতে হতে দেখি আবার আকাশটা একদম সাদা হয়ে গেল, আচ্ছা আচ্ছা মানে মনে হচ্ছে যে বাইরে দেখা যাচ্ছে, হুম হুম মানে কি বলে জ্যোৎস্না রাত হলে যেমনটি হয় ওকে সেরকম দেখা যাচ্ছে। দেখার মধ্যে দেখি ওই শিমুল গাছটা হুম মানে এমন ভাবে হালতেছে আর উঠতেছে, আচ্ছা আচ্ছা মানে হালতেছে মানে মনে হয় মাটিতে এসে লাগতেছে, হুম 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 মনে হয় মাটিতে লাগতেছে আবার উপরে উঠতেছে, মানে এরকম একটা পরিস্থিতি। হুম তো মানে কি ইয়ে যে শুরু হলো, মানে দুইজনে এখন ভয়ে এমন কুপকাত হয়ে পড়লাম হুম যে আসলে সত্যি তো আমরা সেই মানে মাসাম, হুম কালা মাসামের পাল্লায় মনে হয় পড়ে গেছি। হুম তো আবার কিছুক্ষণ পরে থাকতে থাকতে আবার দেখি ওই যে কালো ইয়ে ছিল ওটা কিন্তু নেই, মানে আকাশ যখন ইয়ে হলো সাদা হয়ে গেল, ওই শিমুল গাছটা দেখা যাচ্ছে। তো হঠাৎ করে দেখি আবার ওই শিমুল গাছের উপরে ওই কালো মেঘ আবার ইয়ে হয়ে আসতেছে, আর গাছটা এমন ভাবে হালতেছে মনে হচ্ছে মাটিতে লেগেই যাচ্ছে, আবার উপরে উঠতেছে, আবার হালতেছে, হুম মানে একদিকে হালে উঠে আর একদিকে নেমে যায়। তো
তো এরকম হতে হতে ওই যে বললাম কালো মেঘটা ওই দিকে আস্তে আস্তে আবার একটা মানুষের অবয়ব সৃষ্টি হলো মেঘটা থেকে, এবং শেষ পর্যন্ত দেখা গেল সেই কালো মেঘটার মধ্যে মানে একটা মানুষ হয়ে গেল, এবং ওই গাছটার উপরে এসে পড়লো আর কি, নামলো ওই শিমুল গাছটার উপরে। এখন আমরা তো একবার দেখি আবার একবার ঘরে যাই। এখন এদিকে তো মানে কি বলবো, গায়ে তো লোম খারাপ হয়ে গেছে। আবার বাড়ি তো ওখান থেকে একটু দূরে, আবার মনে জমিতে সব তো জমিতে আবাদ, জমির যে আলগুলো ছিল সেগুলো তো কাদা। আচ্ছা, এখন আমাদের দৌড় দিব, তাহলে তো আমাদের দৌড় দিলে তো সেই কাদা বা জমিতে দৌড়াতে হবে, কিন্তু দৌড়াবো ওই দৌড়ালে তো আবার কি হয় না হয় সেটা তো একটা ভয়। হ্যাঁ, এখন এমন একটা পরিস্থিতি, দুজনে ওই তখন ওই ঠান্ডার দিন তো লেপ ছিল, লেপটা নিয়ে দুজনে বসে আছি শুধুমাত্র, মানে কি বলে হারিকেন তো জ্বালা আছে। জি। আবার মাঝে মধ্যে এমন ভাবে বাতাস আসে আমাদের ওই ঘরের মধ্যেই, হারিকেনের যে আলোটা বাতিটা ওটা নিভার মতো হয়ে যায়, ওকে, কিন্তু নেভে না, মানে আবার কিছুক্ষণ পর নাই, বাতাস নাই, মানে হঠাৎ করে বাতাসটা আসে, আলোটা নিভে দিতে চায় কিন্তু নিভে যায় না, আবার জ্বলে ওঠে। সেটা মানে হঠাৎ করে এইটা দৃশ্য দেখে আবারও মানে ভয় তো শুরু হয়ে গেল যে আসলে কি সেই মাশামা আমাদের ঘরে চলে আসছে নাকি। আচ্ছা, তো ওই আমাদের একটা ছিল যে তখনকার সময় যেটা বলছিলাম যে আসলে লোহার কিছু জিনিস থাকলে যেটা হয় সেটা তো আমাদের কাছে ছিলই। জি। তো ওগুলো আবার কি করলাম, দুজন দুইটা হাতে নিয়ে লেপ গায়ে দিয়ে সুন্দর করে বসলাম। আচ্ছা আচ্ছা। বসে আবার ভয় যেমনটি লাগে তা আবার দেখি যে আবার ওই যে গাছের মধ্যে এসে পড়লো, এটা আবার কোন দিকে যায়, আমাদের দিকে আবার আসবে নাকি, আসে কিনা, এটা আবার দেখতেও হয়। দেখি যে না, ওখানে তিনি গাছের উপরে বসে মানে কখন কি করে তার ঠিক নেই। ওই কালো, কিন্তু মুখটা তার এমন ছিল, মুখের দুই পাশ দিয়ে মানে মনে হচ্ছে যে কারো সে রক্ত খেয়ে আসলো, দুই দিকে একদম লাল টকটক, মানে রক্ত মুখ থেকে গড়িয়ে পড়ছে। আবার দাঁতগুলো এমন সাদা ধবধবা, মানে বোঝা যাচ্ছে তার দাঁতগুলো। আবার দাঁত ওই যে আমরা তো এমনিতে এখন রাক্ষসীর ছবিগুলো দেখি না, ঠিক একদম সেরকম। আচ্ছা আচ্ছা। দুটো সামনের দাঁত দুটো একদম বিশাল বড়। আবার মাঝে মধ্যে একটু হাঁ করে, আমরা এখন এই বাঘ সিংহ দেখি না যেমন হাঁ করে, যখন একদম পুরো মুখটা দেখা যায় দাঁতগুলো, ঠিক সেরকম মাঝে মধ্যে হাঁ করে, একটা পুরো দাঁতগুলো এবং লম্বা একটা দাঁত, সামনের দাঁত দুটো দেখা যেত। আমরা তো নিজেরাই তখন বলতেছি আমাদের আজকে সম্ভবত আমরা আর মানে বাড়িতে যেতে পারবো বলে আর আমাদের মনে হচ্ছে না। আচ্ছা আচ্ছা। কারণ হচ্ছে যে পরিস্থিতি আমরা দেখছি, তো তাতে মনে হচ্ছে না আমরা এটা ইয়ে করতে হবে। এবং সেই তো মানে ভয় মানে কি, আমরা তো চুপসে গিয়ে বসে আছি সেখানে, কোনো কথাও বলছি না, আবার দেখছিও যে না আমাদের দিকে আসে কিনা। তারপরে এক সময় আবার দেখি যে মাঝে মধ্যে ওই সে হাত দিয়ে কি কেন এগুলো তুলতেছে আর মুখে পুরে খাচ্ছে, তুলতেছে আর খাচ্ছে, আর তার দুই যে গালের দুই পাশ দিয়ে মানে রক্ত বের হচ্ছে। আচ্ছা আচ্ছা। লাল টকটকা রক্ত বের হচ্ছে দুই দিক। আমার সাথে যে ছিল ও আমার শেষে বললো, দাদা আমাদের আজকে আমাদের শেষ, আমার শেষ। সে হয়তো মানুষ নিয়ে এসে ওখানে বসে খাচ্ছে, আমাদেরকে যে নিয়ে যাবে কিনা তার কোনো ঠিক নেই। আচ্ছা আচ্ছা। তো এইরকম অবস্থা। তো কিছুক্ষণের মধ্যেই আবার এমন ঝড় মানে বাতাস শুরু হলো, সেই বাতাস আমরা ওই ঘরে থাকতেই পাচ্ছি না। মানে কি বলবো, এমন বাতাস শুরু হচ্ছে মনে হয় ঘরটা উড়ে নিয়ে যায়, শো শো শব্দ, বাতাসের মধ্যে আবার ধুলাবালি এরকম আসতেছে। এখন বলতে পারছি না বাতাসটা আসলে প্রকৃতির থেকে ছিল নাকি সেই আমাদেরকে ভয় দেখানোর জন্য ছিল, এটা আসলে বলতে পারছি না। আচ্ছা। তো বাতাস
মানে এমন শুরু হলো, আমরা একে দুজনে লেপ গায়ে দিয়ে একেবারে গুটি সুটি হয়ে আবার বসলাম। মনে হচ্ছে যে আমাদেরকে দুজনকেও উড়ে নিয়ে যাবে, কি একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতি। আর ওই সময় যে দেখবো একটু চোখ দুটো বের করে দেখাও যায় না, মানে ধুলাতে চোখ হয়ে যায়। তখন সে আমাকে বলল যে এখন সৃষ্টিকর্তার নাম নেওয়া ছাড়া আর আমাদের কোনো উপায় নেই, সে আমাকে বলতেছে। বলেই সে একা জোরে জোরে মানে সৃষ্টিকর্তাকে ডাকা শুরু করে দিল। তারপরে কিছু থাকে না যে মুসলিম ধর্মে যেমন কিছু সূরা টুরা থাকে পরে অনেকে, আমাদের এরকম অনেকে কিছু মন্ত্র আছে। তো ও দেখি একটু ওগুলো একটু জানে। আচ্ছা আচ্ছা। তা ওগুলো পড়া শুরু করলো। তা আমার বললো আপনি থাকেন, আমি এগুলো পড়ি, দেখি কি হয়। তারপরে বাতাস তো চলছেই, আর একটা শো শো শব্দ। আচ্ছা। তো কিছুক্ষণ হওয়ার পরেই আবার ঝড় শুরু হয়ে গেল, সেই বৃষ্টি। তো সেই বৃষ্টি হলে তো জমি জমা তো হবে, পানিতে হয়ে যাবে। তো অনেকক্ষণ ধরে আমরা আছি, বৃষ্টি চলছেই চলছে, একটা সেই বৃষ্টি, প্রায় আমরা মনে হয় ভেজে যাচ্ছে এরকম অবস্থা। কারণ ওটা তো ছোট ঘর, আবার যে খড় দিয়ে বানাচ্ছিল পুরো ঘরটা তো বেড়াটা না, একটু ফাঁক ফাঁক ছিল। এই ফাঁক দিয়ে মানে বাতাস বৃষ্টি আসতেছিল। আচ্ছা আচ্ছা। অনেকক্ষণ হচ্ছে এভাবে, মানে আমরা বসেই আছি, মানে এতক্ষণ সময় ধরে বৃষ্টি হচ্ছে, আর এত জোরে জোরে শব্দ, মানে বড় ফোঁটা বৃষ্টির, সেই বড় বড় ফোঁটা বলে যা হয়, পড়তেই আছে। আমরা তো কি ব্যাপার, এতক্ষণ বৃষ্টি হয়, এত ভিন্ন কথা, এত বৃষ্টি হচ্ছে কেন? তো এখন বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ, প্রায় 4-5 ঘন্টার মতো হবে বৃষ্টি হলো। আমরা ওই অবস্থায় আছি, এদিকে আবার ঘুমও ধরে। ঘুম গেলে তো আবার কখন কি হয় সেটাও একটা ভয়, না ঘুম যাওয়া যাবে না। তো যাই হোক, এইভাবে বৃষ্টি যখন থামলো, বাতাসও থামলো। তো তারপরে বৃষ্টি বাতাস থামানোর পরে দেখি যে বাইরে একটু আলো ফুটছে। তো আলো ফোটার পরে, আর তখন তো আজান হতো, ওইভাবে তো টের পাওয়া যেত না, মাইক সব মসজিদে মাইক ছিল না কিন্তু। তো এই কারণে কখন আজান দেয় বা কখন কি হয় এটা বোঝা মুশকিল ছিল একটু। আর তারপরে তো যাই হোক, সকালবেলা আমরা সকালে দেখি যে একটু মানে আলো উঠছে। তো দিনের আলো বোঝা যাচ্ছে। তো আমরা আবার চিন্তা করলাম এই দিনের আলো এটা নাকি আবার মানে আকাশটা আবার সাদা হলো, মানে ফর্সা হলো। আমাদেরকে মনে হচ্ছে যে এখন এটাও বিশ্বাস হচ্ছে না, এটা কি সূর্যের আলো নাকি হচ্ছে ওই যে অবয়বটার কোনো একটা চক্রান্ত। এখন এইটা চিন্তা করতেছি, ও বলতেছে যে না এটা আসলে বের হওয়া যাবে না এখন। সে বললো ওই বৃষ্টি যেহেতু নাই, বাতাসও নাই, ও আমাকে বলছে দাদা আপনি লেপ গায়ে দিয়ে শুয়ে পড়েন, যখনও কেউ যদি এসে বাইরে থেকে ডাকে মানুষ, তখন বুঝবো যে না আমরা এটা সকাল হয়েছে, তার আগে আমরা কোনোভাবে বের হবো না। আচ্ছা আচ্ছা। এখন আমারও তো সেটাই যে না এটা তো বের হওয়া ঠিক নয়, মানে মন সায় দিচ্ছে না। হ্যাঁ, মন সায় দিচ্ছে না। আর তখন তো মোবাইল ছিল না, এই কারণে তো আসলে কারোর সঙ্গে যোগাযোগ করাও সম্ভব ছিল না। তো তারপরে আমরা কিছুক্ষণ থাকার পরে তারপরে ওই একজন আসলেন, এসে মানে উনি জমিতে পানি নেবেন আর কি। আচ্ছা আচ্ছা। তেল নিয়ে চলে আসছেন, এসে ডাকতেছেন কি ব্যাপার। তখন সকাল 8টা বেজে গেছে, কিন্তু আমাদের বলছে কি ব্যাপার সকাল 8টা বাজে তোরা এখনো ঘুমের মধ্যে আছিস? আমরা বললাম যে না আমরা ঘুমাই নাই। পরে বের হয়ে দেখি যে হ্যাঁ সবকিছু আচ্ছা আচ্ছা সাদা হয়ে গেছে। এত বৃষ্টি হলো, ওই বের হয়ে দেখলাম যে কোনো জমিতে পানি নাই, সব জমি শুকনা। তখন ওনাকে বললাম যে আমরা তো এই বিষয়, আমরা তো কালকে রাতে হয়েছে। শিমুল গাছটা তো আছে ওখানে। তো বললাম যে শিমুল গাছে এরকম একটা ছিল, এই হিসেবে আমরা এই করতে করতে আমাদের রাত কেটে গেল। 4-5 ঘন্টা প্রায় বৃষ্টি হলো, অথচ বাইরে দেখি জমিতে কোনো পানি নাই। তখন উনি বললেন যে ওই শিমুল গাছটার কথা আছে না, সেটা দেখে বললেন যে এই শিমুল গাছটা একটা মানে ভূতের কারখানা হচ্ছে শিমুল গাছটা। আচ্ছা আচ্ছা। উনি আমাদের বলতেছেন, শুনে তো আরো ভয় লাগলো। এখন কি একটা পরিস্থিতি,
আমরা যেখানে থাকি তার পাশে যে শিমুল গাছ, সেই শিমুল মানে আগের সব মানুষ কি বলতো যে শিমুল গাছ, তারপরে হিজল গাছ, তারপর আরেকটা আছে সরেয়ার গাছ। এই গাছগুলো কিন্তু মানুষ আগে বাড়িতে লাগাতো না। আচ্ছা আচ্ছা। সবাই মনে করতো যে এই গাছগুলো লাগালে এখানে এসে ভূতের আশ্রয় নেয়, আশ্রয় নেয়। তো সর্বত তো সেটা ভয়ের কথাই। যাই হোক, সেই রাতটা কিন্তু এইভাবে আমাদের কেটে গেল আর কি। আচ্ছা আচ্ছা। এখন তারপরের দিন তো পরে অবশ্য কয়েকদিন আর থাকিনি আমরা ওখানে। যার আমার মামা ওনাকে বলছি, তো উনি আরেকজন লোককে, বয়স্ক মানুষকে আর কি আচ্ছা রাখছেন পরে। তো তার মানে মাঝে মধ্যে আমরা থেকেছি, মাঝে মধ্যে উনিও থেকেছেন। কিন্তু এই দিনের যে বিষয়টা ছিল, আমার তো পরে মনে হয়েছিল যে না আসলে যেহেতু বৃষ্টি হলো সারা রাত, কিন্তু পরের দিন উঠে দেখি যে পানি নেই। হ্যাঁ, তাতে মনে হলো যে আমরা আসলে ভূতের কবলেই পড়ছিলাম। আবার এমন তো না যে হচ্ছে শুধুমাত্র আপনি বিষয়গুলো অনুভব করেছেন। হ্যাঁ, সেটাও নয়। আর ওই সময় তো বললাম, ওই সময় তো ভয়ের একটা ইয়ে ছিল, ভূত প্রেতের একটা খুব ভয় ছিল, ভালোই প্রভাব ছিল। এবং প্রায় সময় আমরা দেখতাম যে কবিরাজ নিয়ে আসতো মানুষকে, যে আজকে একে ভূত ধরেছে, কালকে ওকে ভূত ধরেছে। কবিরাজ দিয়ে তাদেরকে তুলে রাশি নিয়ে আসতো, তাদেরকে ছাড়াইতো আর কি, পাতা নামানোর যে বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, তো এগুলো আমরা দেখতাম আগে। তো দেখার ওই যখন দেখতাম তখনও তো যে কাহিনীগুলো হয়, একটা করে তুলে রাশির গায়ে যখন ভূত আসে, তখন যে কি পরিস্থিতি হয় তাতে মনে হয় যে না ভূত আসলে আছে। তো ভয় তো লাগারই কথা। হ্যাঁ, তো এই ছিল আর কি এই গল্পটা। ওকে দাদা, অনেক অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় একেবারেই কম, যেহেতু আমার কাছে এখনো মনে হচ্ছে যে আসলে আরো কিছুক্ষণ চালিয়ে যাই, দাদার কাছে শুনি ঘটনা। আরো বেশ চমৎকার লাগছিল। মানে আপনারা রেডিওর ওপাশে মানে কিভাবে এনজয় করছেন জানি না, কিন্তু আমি দারুণভাবে এনজয় করছিলাম দাদার ঘটনাগুলো। তো অনেক অনেক ধন্যবাদ কৃষ্ণকমল দাদা এবং শাহাদুলকে আজকে স্পেশালি, এবং সেই সাথে আমাদেরকে ভয়ঙ্কর দুটি মেইল লিখে পাঠিয়েছিলেন, একজন মাহমুদুল হাসান এবং আরেকজনের নামটা ভুলে গেলাম এই মুহূর্তে। তবে যাই হোক, আপনারা শুনে নেবেন। যারা যুক্ত ছিলেন, যেমন নয়ন সরকার ভাই ছিলেন আমাদের সাথে, আব্দুল ওয়াদুদ কলেজপাড়া থেকে, মনোরুল ইসলাম যুক্ত হয়েছেন অনেক দেরিতে, এমনটি জানিয়েছেন। আমাদের সাথে ছিলেন রাহুল কুমার, আমাদের সাথে ছিলেন আবারও দেখতে পাচ্ছি মনোহর হোসেন লিখেছেন যে এত ভয়ঙ্কর একটা ঘটনা শোনানোর জন্য দাদাকে ধন্যবাদ জানিয়েছেন। তারপর রেডিও সারাবেলার উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন আমাদের সাথে আফরোজা লুপু ম্যাম, অনেক অনেক ভালোবাসা রইল ম্যাম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নুরে আজম নীরব ছিলেন, ভাইয়া অনেক ভয় লেগেছে, অনেক অনেক ধন্যবাদ। নাজিম মণ্ডল ছিলেন, অনেকদিন পর যুক্ত হয়ে গেলাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন ভোরবেলাকে, এভাবেই দিতে থাকুন, এবং আমরা আপনাদের ভালোবাসার মর্যাদা দিতে চাই। তো এবং আপনাদের ভালোবাসা নিয়ে প্রতি বৃহস্পতিবার ফিরে আসি, এবং আবারও আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9:05 আপনাদের ভালোবাসায় ফিরে আসতে চাই আমি, রাতুল। সো যারা যারা যুক্ত ছিলেন তাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা, শুভ বিদায়, আসসালামু আলাইকুম।